গতকাল আমরা এই জাভাস্ক্রিপ্টের আলোচনা শুরু করছিলাম। তো আমরা ওই বেসিক যে কিভাবে কি কাজ করে, কিভাবে আউটপুট জেনারেট করে, কিছু উদাহরণ, তারপর স্টেটমেন্ট কিভাবে ডিক্লেয়ার করে, সিনট্যাক্স কি, কমেন্টস কি, এইসব ব্যাপার নিয়ে আলোচনা করছিলাম। তো এর ভিতরে আমরা ভেরিয়েবল, অপারেটর, অ্যারিথমেটিক এই সব কিছুই এক্সাম্পলের ভিতরে পাইছিলাম, কিন্তু ওই জায়গায় ডিরেক্ট এক্সাম্পল দেওয়া ছিল, বিস্তারিত লেখা ছিল না। তো আজকে আমরা এই জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল নিয়ে আলোচনা করব। এইখানে এই ভেরিয়েবলটা কি সেটার মোটামুটি গতকালের চেয়ে বিস্তারিত আলোচনা আছে। তো আমরা শুরু করি। এই জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবলটা কি জিনিস সেটার একটা সংজ্ঞা এই জায়গায় দেওয়া আছে, যে জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল আর কন্টেইনার্স ফর স্টোরিং ডাটা ভ্যালুস। যে ভেরিয়েবলটা কি করে, আমাদের ডাটা ভ্যালু স্টোর করে রাখে। কোথায় রাখে? আমরা যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করি সেই ভেরিয়েবলের ভিতরে এই যে ডাটা ভ্যালু, এটা হচ্ছে ভেরিয়েবল, এবং এই ভেরিয়েবলের ডাটা ভ্যালু হচ্ছে এই সমান সমান। সমান সমানটা কি জিনিস গতকাল আমরা দেখছি, যেটা অ্যাসাইনমেন্ট অপারেটর, যে এই ভেরিয়েবলের ডাটা ভ্যালু হচ্ছে সমান সমানের পরে যেটা থাকে। এই জায়গায় যেমন লিখছি, ইন দিস এক্সাম্পল এক্স, ওয়াই এন্ড জেড আর ভেরিয়েবলস ডিক্লেয়ার উইথ var কিওয়ার্ড। তো আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে গেলে জাভাস্ক্রিপ্টে আমাদের এরকম var কিওয়ার্ড ইউজ করতে হবে। তো দেখেন এই জায়গায় একটা এক্সাম্পল দেওয়া আছে যে কিভাবে। এই যে দেখেন, var x equal to 5, var y equal to 6 আর var z কি, এটাও একটা ভেরিয়েবল, কিন্তু এর ভিতরে আবার কি দিচ্ছে, একটা ক্যালকুলেশন দিয়ে দিচ্ছে যে var z এর মানটা ওইটাই হবে যেখানে x প্লাস y এর যে মান সেইটা হবে var z এর মান, মানে ভেরিয়েবল z এর মান। তো আমরা ফার্স্টে এক্স ওয়াই ডিক্লেয়ার করছি। তো এই জেড ইকুয়াল টু এক্স ওয়াই মানে কি, এই এক্স ওয়াই এর যোগফলটা হবে জেড এর ভ্যালু। তাহলে এক্স এর ভ্যালু 5, ওয়াই এর ভ্যালু 6, তাহলে জেড এর ভ্যালু কত হওয়ার কথা? 5 যোগ 6 11। তো এটাই হচ্ছে আমাদের মূল ক্যালকুলেশন, কিন্তু এটাকে ডিসপ্লে করছি আমরা কিভাবে? আমরা গতকালকে ডিসপ্লে করার 4টা অপশন দেখছি, যে ডকুমেন্ট ডট রাইট, তারপরে এই ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ইনার এইচটিএমএল, তারপর আমরা কনসোলেও দেখতে পারি, এরপরে আরো একটা জানি কি দেখলাম, ফাংশনের মাধ্যমেও দেখতে পারি। তো এই জায়গায় যেটা দেওয়া হয়েছে যে ইনার এইচটিএমএল মানে কি, এই কোডটা আমরা যখন ইউজ করব ওর কাজই হইতেছে যে আমরা কোনো এইচটিএমএল এর ভিতরে যদি জাভাস্ক্রিপ্টের ভ্যালু পাস করতে চাই, যে আমরা একটা এইচটিএমএল ডিক্লেয়ার করে রাখছি এবং ওইটা এরকম একটা আইডি দিয়ে ডিক্লেয়ার করব। যেমন এই যে আমাদের একটা পি ট্যাগটা কি ফাঁকা, পি ট্যাগের মাঝখানে কিছুই নাই। তো এই পি ট্যাগের আমরা একটা নাম দিছি, সেটা কি দিয়ে, আইডি দিয়ে কি দিছি, ডেমো। তো আমরা এই ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট, এটা হচ্ছে কোড লেখার প্যাটার্ন, আউটপুট আনার একটা প্যাটার্ন। ওই যে 4টা আউটপুটের প্যাটার্ন আমরা দেখছি তার একটা এটা। তো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই, এই পর্যন্ত কিন্তু লেখা সেম থাকবে। এখন এই যে বাইয়ের পরে আইডি, এটা কিন্তু ম্যান্ডেটরি না যে আমার আইডি দিয়েই আমার ডাটা এই ইনার এইচটিএমএল দ্বারা পাস করব, এমন কোনো কথা না। যদি আমার এই জায়গায় কোনো ক্লাস থাকতো, আমি চাইলে এই জায়গায় ক্লাস থেকেও ডাটা পাস করতে পারতাম। মানে যদি আমি কোনো ক্লাস ডিক্লেয়ার করে রাখতাম যে ক্লাস ডেমো, তো সেই ক্ষেত্রে আমার এই জায়গায় লিখতে হতো গেট এলিমেন্ট বাই ক্লাস। এই জায়গায় যেহেতু আইডি দিছি, তাই আমি ভালো করে ওকে চিনানোর জন্য এই জায়গায় আইডি মেনশন করে দিতেছি। যদি ক্লাস দিতাম তাহলে এই জায়গায় আমি ক্লাস দিতাম। তো আইডি দেওয়াটাই হচ্ছে গুড প্র্যাকটিস। জাভাস্ক্রিপ্টের ম্যাক্সিমাম কাজগুলো এরকম আইডি দিয়েই করে। আমরা এই এইচটিএমএল এর ভিতরে আইডিটা মূলত ডিক্লেয়ারই করি, এর ভিতরে আমরা জাভাস্ক্রিপ্টের কাজ করব, সেই জন্য আইডি ইউনিক। আর জাভাস্ক্রিপ্ট খুব কম ইউজ হয়, মানে এক একটা ইসের ভিতরে ক্লাস দিয়ে হইতাছে যে বেশিরভাগই আমাদের সিএসএস লেখা হয়। তো আইডিটা জাভাস্ক্রিপ্টের জন্যই আমরা ইউজ করি। তো আমরা এই আইডি ওকে চিনিয়ে দিলাম যে ভাই আইডি বুঝলো।
তারপরে কি করব, আমরা নামটা মেনশন করে দেব, কারণ আমার এই পি ট্যাগ বা এরপরে আরো একটা পি ট্যাগ থাকতে পারে, সেইটারও আইডি থাকতে পারে, কিন্তু সেটারও তো আইডির আলাদা একটা নাম থাকবে। তো আমরা আইডি বলছি, ও বুঝলো যে এটাকে আমার আইডি খুঁজতে হবে। কি আইডি খুঁজতে হবে, এই জায়গায় নামটা দিয়ে দিতে হবে। আমরা ওই পি ট্যাগের ভিতরে যেই নামটা এই জায়গায় ডিক্লেয়ার করব, সেই নামটা এই ব্র্যাকেটের ভিতরে কোটেশনের ভিতরেও আমরা ওই আইডিটাই, ওই নামটাই দিব। এরপরে কি বললাম, ইনার এসটিএমএল। এই ইনার এসটিএমএল বলাতেই ও কি করবে, আমরা এই সমান সমানের পরে এই জায়গায় যা কিছু থাকবে সেই জিনিসটা এই পি এর ভিতরে নিয়ে ডিসপ্লে করে দিব। এই সমান সমানের পরে যেটা থাকবে, এর আগ পর্যন্ত হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্টের বিল্ট ইন লেখার সিস্টেম। তো আমরা এর ভিতরে কি লিখতেছি, কোন ডাটাটা পাস করতে চাইতেছি, আমরা ফার্স্ট একটা স্ট্রিং দিলাম। গতকালকে স্ট্রিং নিয়েও আলোচনা হয়েছে যে স্ট্রিং কি। স্ট্রিং হচ্ছে টেক্সট। আমরা যে টেক্সট গুলা লিখি সেই টেক্সট গুলাকেই স্ট্রিং বলা হয়। তো আমরা এই জায়গায় একটা স্ট্রিং দিলাম ডিরেক্ট, ওই যে লিটারেল একটা আউটপুট আমরা গতকালকে পড়ছিলাম, যে লিটারেল আউটপুট, তারপরে ভেরিয়েবল আউটপুট। তো এই দেখেন এতটুকু পোর্শন হচ্ছে আমার লিটারেল আউটপুট, যে আমি যা দিতেছি সেইটা এই জায়গায় সরাসরি ডিসপ্লে করবে। তারপরে এই যে প্লাস, প্লাসের কাজটা কি ছিল গতকালকে, যে আমরা কোনো স্ট্রিং এর পরে যদি প্লাস দেই সেটা কনকেট হয়ে যায়, মানে জাভাস্ক্রিপ্টের ভাষায় ওটাকে কনকেট বলে। যে এই স্ট্রিং এর পরে আমি একটা আরো কিছু অ্যাড করতে চাইতেছি, সেই জিনিস যদি অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমার এরকম প্লাস চিহ্ন দিতে হবে। তো এই প্লাসের পরে আমরা কি দিব, একটা একটা ভেরিয়েবল দেওয়া আছে, তার মানে আমরা চাইতেছি যে প্রথমে একটা লিটারেল আউটপুট ডিরেক্ট এই জায়গায় আনবো, এরপরে প্লাস দিয়ে কনকেট করে আমরা একটা ভেরিয়েবলের ভ্যালু এই জায়গায় পাস করতে চাইতেছি। তো এই যে একটা হচ্ছে আমাদের একটা ভেরিয়েবল, তার মানে একটা কোডের ভিতরে আমরা কিন্তু দেখেন দুই ধরনের আউটপুট পাইতেছি, একটা হচ্ছে লিটারেল আউটপুট এবং ভেরিয়েবল আউটপুট। দুইটা আউটপুটই আমরা একসাথে জেনারেট করব। তো আমাদের লিটারেল আউটপুটের জন্য এতটুকু লেখা আমার, এই যে দেখেন দা ভ্যালু অফ জেট ইজ, এই যে ক্লোন, এই পর্যন্ত হচ্ছে আমার লিটারেল আউটপুট, যা দিছিলাম সেটা এই জায়গায় বসে পড়ছে। এবং প্লাস দিছি, প্লাস মানে কনকেট, এর পাশেই বসবে। এরপরে দেখেন জেড দিছি, এই যে জেটের জেড কিন্তু জেড আসে নাই, জেড আসছে কি 11। কেন, জেটও তো লেখা, এটাও লেখা, তো এটা কি জন্য 11 আসতো। গতকাল কিন্তু আমি বলছি যে যে কোনো টেক্সট যদি কোটেশনের ভিতরে থাকে তখন সে স্ট্রিং ভ্যালু হিসেবে বিবেচিত হয়, আর এইরকম যদি কোটেশন ছাড়া কোনো টেক্সট থাকে সেইটাকে জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল হিসেবে কাউন্ট করে। তো এই জেড যখনই লিখছি তখন ওর স্ক্রিপ্টে খোঁজাখুঁজি শুরু করে দিবে যে জেড নামে কোনো ভেরিয়েবল আছে কিনা। তো এই জায়গায় যখন ও খুঁজতেছে, খুঁজা কিন্তু এই যে পাবে যে জেড নামে একটা ভেরিয়েবল আছে, তখন ওর ভ্যালুতে চলে যাবে। ভ্যালুতে গিয়ে দেখলো কি এক্স প্লাস ওয়াই। তো এই এক্স এরও আবার আলাদা একটা ভ্যালু আছে 5। তো এই জায়গায় ও 5 নিয়ে আসবে, এই প্লাস এই জায়গায় 6, এই 6 নিয়ে আসলো। এখন এই জায়গাও তো টেক্সটের ভিতরে এটা যেহেতু প্লাস, তো এই জায়গায় তো এক্স প্লাস ওয়াই বা এক্স ওয়াই আসার কথা ছিল, এক্স এর পরে শুধু ওয়াই, মানে এই থিওরি অনুযায়ী। কিন্তু না, আমাদের শুধুমাত্র স্ট্রিং এর পরে যদি প্লাস থাকে সেইটাই পাশাপাশি বসায় দেয়, আর যদি কোনো নাম্বার ভ্যালু থাকে আর নাম্বার ভ্যালুর মাঝখানে যদি এরকম প্লাস মাইনাস গুণ ভাগ চিহ্ন থাকে তখন সে ওটাকে অ্যারিথমেটিক অপারেটর হিসাবে দেখে। মানে ও তখন বুঝে যায় আমাকে এই জায়গায় হিসাব করতে বলতেছে। তো আমার এক্স এর ভ্যালু এটা একটা নাম্বার ভ্যালু, ওয়াই এর ভ্যালু একটা নাম্বার ভ্যালু, তো এর মাঝখানে একটা প্লাস সাইন, তার মানে দুইটা নাম্বারের মাঝখানে প্লাস সাইন, এর মানে হচ্ছে এটা ও যোগ বিয়োগ করবে, ও এখানে এটা কনকেট হিসাবে কাজ করবে না। তো এইরকম যোগ বিয়োগ করলো, যোগ বিয়োগ করে কত পাইলো 11। তো যেটার ভ্যালু হচ্ছে আমার 11, এই 11টাই এই জায়গায় প্রিন্ট করে দিছে। আমি যদি এই জায়গায় ভ্যালু চেঞ্জ করে দিই, যেমন এই জায়গায় যদি 10 দেই তখন কি হবে দেখেন, 10 আর 5 এই জায়গায় 15 হয়ে যাবে, এই দেখছেন 15। তো এটাই হচ্ছে আমাদের ভেরিয়েবলের একটা এক্সাম্পল, যে ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করি। গতকালকে এক্সাম্পল গুলো এরকম ছিল যে এক লাইনেই 3টা ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিয়েছি কমা দিয়ে, তারপরে কিন্তু আর বারবার বারবার লিখি নাই, একবার লিখে 3টা ডিক্লেয়ার করছিলাম, নিচে শুধু পরে ভ্যালু অ্যাসাইন করে দিয়েছি যে x = 5 y = 10। ওইভাবেও করা যায়। আবার আপনি যদি চান যে প্রতিটাই আলাদা আলাদা করবেন, সেই ক্ষেত্রে এরকম প্রতিবারই var x var y var z যেই নাম দেন সেই নাম অনুযায়ী এরকম ভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করা যায়।
এই জায়গায় একটু লেখা দিছে যে ফ্রম দ্য এক্সাম্পল অ্যাবাভ ইউ ক্যান এক্সপেক্ট, এই যে এক্স স্টোর দ্য ভ্যালু 5 মানে এটার ডিটেলস লিখছে, ওয়াই স্টোর করছে যে 6, ওয়াই এর ভ্যালু 6, জেড স্টোর করছে ভ্যালু 11। তো এই 11 কিভাবে আসছে সেটা তো আমরা একটু আগে আলোচনা করলাম। এই জায়গায় কিছু লেখা আছে যে বিফোর 2015 ইউজিং দ্য বার কিওয়ার্ড ওয়াজ দ্য অনলি ওয়ে টু ডিক্লেয়ার এ জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল, মানে 2015 আগে শুধুমাত্র এই বার কিওয়ার্ডই ইউজ হইতো ভেরিয়েবলের ক্ষেত্রে, মানে ভেরিয়েবল ডিক্লেয়ারের ক্ষেত্রে। তো 2015 ভার্সন অফ জাভাস্ক্রিপ্ট ES6 এর মানে হচ্ছে ECM স্ক্রিপ্ট 2015 allows the use of the const keyword to define a variable that cannot be reassigned and the let keyword to define a variable with restricted scope। এই জায়গায় const দিয়ে যদি কোনো ভেরিয়েবল আমরা মানে অ্যাসাইন করি, সেই const ভেরিয়েবল গুলার বিশেষত্ব কি, যে var দিলেও একটা var লেখার পরে যেই নাম দিব সেটাও একটা ভেরিয়েবল, এটা হচ্ছে নরমাল ভেরিয়েবল, এবং কনস্ট লেখার পরেও আমরা যে নামটা দিব ওইটাও ভেরিয়েবল হিসেবেই কাউন্ট হয়। কিন্তু ওই ভেরিয়েবলটার একটা বিশেষত্ব আছে যে ওই ভেরিয়েবল আপনি একটা ডকুমেন্টের ভিতরে একবারই অ্যাসাইন করতে পারবেন। এই যে লেখা আছে যে ভেরিয়েবল দ্যাট ক্যান নট বি রিঅ্যাসাইন, আপনি চাইলে ওই ভেরিয়েবল আবার অ্যাসাইন করতে পারবেন না। কারণ আমরা এই যে x দিলাম, x = 5 দিলাম, এখন এই লাইনের পরেও কিন্তু আমরা চাইলে var x আবার লিখতে পারবো, লিখে এই জায়গায় একটা ভ্যালু দিতে পারবো। তখন কি হবে, এই পর্যন্ত ও এই x এর ভ্যালু নিয়ে হিসাব করবে, এই লাইনের পরে আবার যদি x দেই তখন ওই x এর যেই ভ্যালু থাকবে তারপর থেকে আমরা যে কোডগুলো লিখবো তখন আমার এই লাস্ট যে x টা থাকবে ওই ভ্যালুটা কাউন্ট হবে, আমার এই প্রথম ভ্যালু কাউন্ট হবে না। এটা আমরা গতকালকেও বলছি যে কোডিং সবসময় লাস্টে যেটা ডিক্লেয়ার করা হয় সেটাকেই প্রাধান্য বেশি দেয়, প্রাধান্য বেশি না মানে ওইটাকেই প্রাধান্য দিবে, উপরেরটা তখন ভুলা যাবে যে লাস্ট ভ্যালু এইটা, তার মানে এইটাই। এরপরে and the let keyword to define a variable with restricted scope, let দিয়েও ভেরিয়েবল ডিফাইন করা যায় কিন্তু এটার কিছু রেস্ট্রিক্টেড স্কোপ আছে, কিছু জায়গা আছে, ওইটা আমরা পরবর্তীতে এক্সাম্পল যখন আসবে লেটের তখন বুঝাই দিব। মানে এই লেট দিয়েও ভেরিয়েবল ডিক্লেয়ার করা যায়। এই জায়গায় কিছু উদাহরণ দেওয়া দিল যে সাফারি 10 S14 ওয়ার দ্য ফার্স্ট ব্রাউজার টু ফুললি সাপোর্ট ES6, মানে 2015 পরে যে জাভাস্ক্রিপ্টের ভার্সনটা আসছে সেই ভার্সনটা ফার্স্ট কাজ করছে আপনার সাফারি 10 এবং S14 এ। এখন মোটামুটি সবগুলোতেই করে, ক্রম, মজিলা সব জায়গায় এখন জাভাস্ক্রিপ্ট সাপোর্টেড। মাচ লাইক অ্যালজেব্রা, গতকালকে আমি বলছিলাম যে এই যে ভেরিয়েবলের হিসাবগুলো হইতেছে যোগ বিয়োগ গুণ ভাগ, এটা কিন্তু অঙ্কের মতো, আমরা যে অ্যালজেব্রা অঙ্ক করছি মানে বীজগণিত, সেই বীজগণিতের অঙ্কের মতো। যেমন ইন দিছে এক্সাম্পল, একটা প্রাইস 1 ভেরিয়েবল দিছে, একটা প্রাইস 2 দিছে এবং একটা টোটাল নামে ভেরিয়েবল রাখছে। টোটাল ভেরিয়েবলে কি রাখছে, আবার এই প্রাইস 1 এর যোগফল এবং প্রাইস 2 এর যোগফল, প্রাইস 1 এবং প্রাইস 2 এর যোগফল। ওই একটু আগে আমরা যেটা করছি এই জায়গায় জাস্ট যে ভেরিয়েবলের নাম চেঞ্জ করে দিছে, যে এই ভেরিয়েবলটা বা এই অ্যালগরিদমটা কাজ করতেছে কিসের মতো, অ্যালজেব্রার মতো, যে একটা অঙ্কের মতো। আমরা অঙ্ক করতে গেলে লিখি না, দড়ি এটা ইকুয়াল টু এত, ওইটা ইকুয়াল টু এত, তাহলে এইটা প্লাস এইটা এর মান কত। তো এরকম একটা অঙ্ক মনে করেন, এই অঙ্কের সমাধান আপনি এই যে এরকম করে দিলেন জাভাস্ক্রিপ্ট দিয়ে। এই যে টোটাল ভেরিয়েবল, এই যে টোটাল স্ট্রিং এর ভিতরে নাই, তার মানে এটা একটা ভেরিয়েবল। তো এই টোটালের মান কি, প্রাইস 1 প্রাইস 2, তাহলে প্রাইস 1 = 5 প্রাইস 2 = 6, যোগ করে দিলে কত হয় 11। এইটাই এই জায়গায় দেখাইছে। এরপর এই জায়গায় কিছু লেখা আছে যে ইন প্রোগ্রামিং জাস্ট লাইক ইন অ্যালজেব্রা উই ইউজ ভেরিয়েবল লাইক প্রাইস 1 টু হোল্ড ভ্যালুস, মানে এটা সম্পর্কে একটু আইডিয়া বিস্তারিত লিখছে।
আর এই জায়গায় নোট দিছে যে জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল আর কন্টেইনার্স ফর স্টোরিং ডাটা ভ্যালুস। এটা তো আমরা সংজ্ঞাতেই দেখছি যে ভেরিয়েবল ডাটা ভ্যালু স্টোর করে। এই জায়গায় জাভাস্ক্রিপ্ট আইডেন্টিফায়ার, তো জাভাস্ক্রিপ্ট আইডেন্টিফায়ার কি, এই জায়গায় কিছু লেখা আছে, আমরা লেখাগুলো আগে বোঝার চেষ্টা করি। যে all JavaScript variables must be identified with unique names। আপনার প্রত্যেকটা ভেরিয়েবলই আপনি ইউনিক নাম দিবেন। এক ভেরিয়েবল আপনি এই কাজের জন্য এই ভেরিয়েবল ডিক্লেয়ার করছেন, তো নিচে যদি আবার ওই ভেরিয়েবলটাই আবার ডিক্লেয়ার করেন তখন কি হবে, অন্য কাজের জন্য, তখন কি হবে, আগের কাজটা সে আর ওই ভেরিয়েবলে করবে না, তখন সে ওই লাস্ট যে নাম দেওয়া আছে সেই কাজটা করে দিবে। তো সেই জন্যই বলা হয়েছে যে আপনি প্রত্যেকটা কাজের জন্য বা প্রত্যেকটা ভ্যালুর জন্য আলাদা আলাদা ইউনিক নেম ইউজ করবেন ভেরিয়েবল ডিক্লেয়ারের জন্য। তো ওই যে ইউনিক নেমগুলো আপনি ডিক্লেয়ার করবেন সেইটার নামই হচ্ছে কি আইডেন্টিফায়ার। এই যে দিস ইউনিক নেমস আর কল্ড আইডেন্টিফায়ার্স। তার মানে আমাদের এই যে প্রাইস 1 এটা একটা আইডেন্টিফায়ার, আর এমনিতে তো এটা একটা ভেরিয়েবলই। তারপরে আইডেন্টিফায়ার্স ক্যান বি শর্ট নেমস, যে লাইক এক্স এন্ড ওয়াই, মানে আপনি আইডেন্টিফায়ার গুলোকে চাইলে এরকম শর্ট নেম ডিক্লেয়ার করতে পারেন। তো নেম কিভাবে ডিক্লেয়ার করতে হয় সেটাও গতকালকে আলোচনা করা হয়েছে, যে আমরা চাইলে আন্ডারস্কোর আগে দিতে পারি, দুইটা ওয়ার্ডের মাঝখানে আন্ডারস্কোর দিতে পারি, তারপরে আপার কেস লোয়ার কেস সবভাবেই লিখতে পারি, কিন্তু কেস সেনসিটিভ ভাবে লিখতে হবে, মানে যা দিব তাই। আমি ডিক্লেয়ার করলাম এক নামে, কল করতেছি আর এক নামে, তখন সে চিনবে না জাভাস্ক্রিপ্ট। ডিক্লেয়ার যেভাবে করব কলও সেভাবেই করব। তো একটা রেস্ট্রিকশন দিয়ে দিছে যে আমরা দুইটা ওয়ার্ড যদি চাই ভেরিয়েবলের নাম হিসাবে, সেই ক্ষেত্রে মাঝখানে এই যে এরকম হাইফেন আমরা ইউজ করতে পারবো না। তো এটার বদলে আমরা চাইলে আন্ডারস্কোর দিতে পারি, বা এই কেস লিখে এই এসটা বড় হাতে দিয়ে দিতে পারি। কয়েকটা মেথড দেখানো হয়েছে। এই যে এই জায়গায় ওই জিনিসগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করে দিয়েছে, যে নেম ক্যান কন্টেইন লেটার, ডিজিট, আন্ডারস্কোর এন্ড ডলার সাইন। আমরা চাইলে ডলার সাইন দিয়েও ডলার সাইনও দিতে পারি ওইসব লেখার মাঝখানে আগে। নেমস মাস্ট বিগিন উইথ এ লেটার, যে আমরা যা কিছু শুরু করব, একটা ভেরিয়েবল নাম শুরু করব অবশ্যই লেটার দিয়ে, তো তার মাঝখানে আমরা আন্ডারস্কোর, ডলার সাইন, ডিজিট এগুলা দিতে পারি। এরপরে আবার এই দেখেন লেখা দিয়েছে নেমস ক্যান অলসো বিগিন উইথ ডলার এন্ড আন্ডারস্কোর। আমরা এই জেনারেল নামে মনে করেন একটা ভেরিয়েবল নিছি, তার আগে চাইলে ডলার সাইন দিয়েও ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি, আবার আন্ডার সাইনও ইউজ করতে পারি। এই জায়গায় যে লেখছে নেমস মাস্ট বিগিন উইথ এ লেটার, এটা কোনো কথা না, আমরা চাইলে এই দুইটা জিনিসও অ্যাড করতে পারি, এছাড়া অন্য কিছু না। সিম্বল যদি আমাদের নামের আগে দিতেই হয় তাহলে শুধু এই দুইটা দিতে পারবো, অন্য সিম্বল দিলে আবার কাজ করবে না। এই যে তারপরে লেখা দিছে নেমস আর কেস সেনসিটিভ, যেটা একটু আগে বললাম যে ওয়াই এন্ড ওয়াই আর ডিফারেন্ট ভেরিয়েবলস। আপনি যদি ছোট হাতের ওয়াই দেন ভেরিয়েবল হিসাবে, তাহলে কলও করতে হবে ছোট হাতের ওয়াই দিয়ে, আর বড় হাতের ওয়াই দিলে বড় হাতের ওয়াই দিয়েই করতে হবে। তারপরে রিজার্ভ ওয়ার্ড, কালকে কিছু রিজার্ভ ওয়ার্ড দেখানো হয়েছে, ওইসব রিজার্ভ ওয়ার্ড কখনোই ভেরিয়েবলের নাম হিসাবে ডিক্লেয়ার করা যাবে না। আর এখানে নোট দিয়ে একটু ভালোভাবে বলে দিয়েছে যে জাভাস্ক্রিপ্ট আইডেন্টিফায়ার আর কেস সেনসিটিভ। তারপরে দা অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর একটু আগেও আমি বললাম যে সমান সমান, যে ভেরিয়েবলের নামটা দিতেছি, নামটা দেওয়ার পরে একটা সমান সমান থাকবে, এবং সমান সমানের পরে যা থাকবে সেটাকে বলে ভ্যালু। তো এই মাঝখানের যে সমান সমানটা আছে সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। এই যে ইজ অ্যান অ্যাসাইনমেন্ট অপারেটর নট অ্যান ইকুয়াল টু অপারেটর, এটা কিন্তু কোনো ইকুয়াল টু অপারেটর না, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর।
This is different from algebra. The following does not make sense in algebra. X equal to x plus 5. এই জায়গায় একটু description লেখা আছে. In JavaScript, however, it makes perfect sense. It assigns the value of x plus 5 to x. মানে it calculates the value of x plus 5 and puts the result into x. The value of x is incremented by 5. এরকম ইউজ আছে, এটার ইউজটা সামনে আছে, ওই সময় আমি দেখাই দিতেছি যে এই জায়গাটা কি বুঝাইতেছে। এই জিনিসটাকে, এই লাইনটাকে আরো শর্টকাটে লেখা যায়, এই x প্লাস না লেখা, তো এটার ইউজ সামনে আসবে। এই জায়গায় দা ইকুয়াল টু অপারেটর ইজ রিটেন লাইক ডাবল সমান। এই যে জায়গায় বলছে এইটা একটা অ্যাসাইনমেন্ট অপারেটর বাট নট অ্যান ইকুয়াল টু অপারেটর। ইকুয়াল টু হিসাবটা জাভাস্ক্রিপ্ট কিভাবে করে, ডাবল সমান যদি দেই সেইটা হচ্ছে ইকুয়াল টু হিসাবে কাউন্ট করে, যে এইটা ইকুয়াল টু এইটা, যে দুইটাই সমান, এইরকম টাইপের কিছু যদি আমরা ডিক্লেয়ার করতে চাই সেই ক্ষেত্রে ডাবল। আর এই একটা সমান দেওয়া মানে হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, এইটার ভ্যালু এইটা, এই এক সমান সমানে এটা বোঝায়, আর দুই সমান সমানে সমান জিনিসটা বোঝায়, যে x ইকুয়াল টু x, তার x ডাবল ইকুয়াল টু x বা y, তার মানে হচ্ছে x আর y দুইটাই সমান, এরকম কিছু বুঝাইতে গেলে এরকম আমরা ডাবল সমান সমান ইউজ করব। এই জায়গায় ডাটা টাইপ সম্পর্কে একটু হালকা ধারণা দিছে, ডাটা টাইপ সম্পর্কে এই জায়গায় বিশদ ধারণা আছে, পরবর্তীতে এই যে আলাদা অপশনই আছে জেএস ডাটা টাইপস। তা ওই জায়গায় দেখি আমাদের কি লিখছে, জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল ক্যান হোল্ড নাম্বার। এই যে নাম্বার, এটা একটা ডাটা টাইপ, নাম্বারে কি থাকবে, সংখ্যা থাকবে। তারপরে টেক্সট ভ্যালু লাইক জন্ড, এটা হচ্ছে একটা ডাটা টাইপ, এটার নাম কি, স্ট্রিং। এই যে এখানে লেখা আছে ইন প্রোগ্রামিং টেক্সট ভ্যালুস আর কল্ড টেক্সট স্ট্রিংস। JavaScript can handle many types of data, but for now just think of numbers and string. মানে অনেক ধরনের ডাটা টাইপই জাভাস্ক্রিপ্ট হ্যান্ডেল করে, তো বর্তমানের জন্য শুধু নাম্বার আর স্ট্রিং সম্পর্কে এই জায়গায় একটু বলছে। এই ডাটা টাইপে গেলে আমরা আরো ডাটা টাইপ পাবো। এরপরে কি দিছে, স্ট্রিংস আর রিটেন ইনসাইড ডাবল অর সিঙ্গেল কোটস। দেখেন একই কথা কিন্তু বারবার আসতেছে এই জায়গায়, এর মানে কি, যে আপনাদের এই ব্যাপারগুলো যাতে ফুল ক্লিয়ার হয়ে যায়। যে আমরা একটু আগেও দেখছি, 2-3টা প্র্যাকটিসেও দেখছি, এক্সাম্পলেও দেখছি, যে কোনো টেক্সট স্ট্রিং হিসেবে কখন কাউন্ট হবে যখন এই যে ডবল অর সিঙ্গেল কোটস আগে পিছে থাকবে। যদি না থাকে সেই ক্ষেত্রে এটা ভেরিয়েবল। আর নাম্বার লেখার ক্ষেত্রে, নাম্বার ডাটা টাইপ ডিক্লারের ক্ষেত্রে কোনো কোটেশন দেওয়া লাগে না। এই যে যেমন এটা একটা নাম্বার, দেখেন এই জায়গায় কোনো কোটেশন নাই, এটা একটা স্ট্রিং, এই জায়গায় কোটেশন আছে, এই যে দেখেন এই জায়গায় কোটেশন আছে। তো কোটেশনটা সিঙ্গেল ডাবল যাই দেন সমস্যা নাই, জাভাস্ক্রিপ্ট করতে পারে। এই এক্সাম্পলে ওইটাই বুঝাইছে যে নাম্বারে কোনো নাই, কোটেশন নাই, আর এই দুটায় কোটেশন আছে। এরপরে কি আছে, ডিক্লারিং বা ক্রিয়েটিং জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল। এই নরমাল একটা এক্সাম্পল কিভাবে ডিক্লেয়ার করে, এই যে var ইকুয়াল টু কার নেম, তার মানে হচ্ছে আপনি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছেন কিন্তু এর ভিতরে কোনো ভ্যালু কিন্তু অ্যাসাইন করেননি। তো এই যে পরের যে উদাহরণটা, এইখানে কি করলো আমার, দেখেন এই জায়গায় কিন্তু আর var লিখলাম না। যদি আমরা এইভাবে আগে ডিক্লেয়ার করে দেই যে var কার নেম, তার মানে কার নেম নামে একটা ভেরিয়েবল নিলাম, যেটা প্রাথমিক অবস্থায় কি খালি, কিছুই নাই, এর ভ্যালু কি এখন, নান। তো এটা ডিক্লেয়ার যদি আগে করা থাকে সেই ক্ষেত্রে পরে এই ভেরিয়েবলে যদি ভ্যালু দিতে চাই সেই ক্ষেত্রে আমার আর এরকম বার আবার লেখা লাগে না। তাহলে পরবর্তীতে আমরা শুধু এই নামটা দিব এবং নামের একটা ভ্যালু দিয়ে দিব। আর যদি চাইতাম এক লাইনেই কিন্তু আমরা পারতাম, যেটা একটু আগেও দেখছি, যে var কার নেম ইকুয়াল টু যদি এই গল্প দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার প্লাস ওইটার ভিতরে ভ্যালু অ্যাসাইন একসাথে হয়ে গেল।
এই যে এটাই দেখাইছে এই জায়গায় যে চাইলেই আমরা এক লাইনে ডিক্লেয়ার করতে পারি। এই যে দেখেন, শুধু যদি এরকম ভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করেন এবং এর ভিতরে যদি কোনো ভ্যালু না দেন, সেই ক্ষেত্রে আপনি যদি এই ভেরিয়েবলকে কোনো জায়গা থেকে কল করেন, ও কি বলবে, ও রেজাল্ট দিবে ভ্যালু আনডিফাইন্ড। তাও আনডিফাইন্ড মানে তো আনডিফাইন্ড এর বাংলা অর্থ কি, মানে ডিফাইন করা হয় না এরকম টাইপের, যে কোনো ভ্যালু তো দেওয়াই হয় নাই, তো না দেওয়া থাকলে আমি করতে ভ্যালু দিব। সেই ক্ষেত্রে জাভাস্ক্রিপ্ট মেসেজ দিবে যে এই ভেরিয়েবলটার আমি কোনো ডাটা পাইতেছি না। এরপর নিচে আছে আরো কিছু এক্সাম্পল দেওয়া আছে ভেরিয়েবলের। ওই ইনার HTML দিয়ে এই জায়গায় একটা ডাটা পাস করবে। কি ডাটা পাস করবে, আমরা var একটা ভেরিয়েবল নিলাম কার নেম নামে এবং ভ্যালু দিলাম বলবো, এবং প্রিন্ট করে দিলাম কি কার নেম, যে ইনার HTML এর ভিতরে আমি যে কার নেম নামে ভেরিয়েবল রাখছি সেটার ভ্যালু প্রিন্ট করে দাও। তো এই কার নেম দেওয়াতে এই সমান সমানের পরে কার নেম দিলাম উইদাউট স্ট্রিং, তার মানে এটা ভেরিয়েবল। এই যে ভেরিয়েবল পাইছে, পায়া আমাদের এই পি ট্যাগের ভিতরে এই জায়গায় বিষয় করছে যে বলবো পি ট্যাগটা খালি আছে, কিন্তু আমি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ডাটা পাস করে দিলাম। এই যে ওয়ান স্টেটমেন্ট মেনি ভেরিয়েবল, যে এক স্টেটমেন্ট মানে একটা লাইন স্টেটমেন্ট কখন শেষ হয়, এই যে যখন আমরা সেমিকোলন দিই, তো সেমিকোলন দেওয়ার আগ পর্যন্ত ও স্টেটমেন্ট পূর্ণ হয় না। যখনই একটা সেমিকোলন ইউজ করি, তো ওই একটা সেমিকোলন পর্যন্ত ভিতরে যা লেখা থাকে সেটাই একটা স্টেটমেন্ট। তো আমরা এই জায়গায় কি বলছি, ওয়ান স্টেটমেন্ট মেনি ভেরিয়েবলস, যে একটা স্টেটমেন্টের মধ্যে আমরা মাল্টিপল ভেরিয়েবল অ্যাসাইন করব। তো কিভাবে, সহজ, যেভাবে নরমাল করি বার পারসন ইকুয়াল টু জন ডো, এটা দেওয়ার পরে আমরা কি করতাম, সেমিকোলন দিতাম যাতে নিচের লাইনে যেতে পারি এবং ওই জায়গায় একটা স্টেটমেন্ট শেষ করে দিতাম। তো আমি এখানে চাইতেছি যে আমার এক লাইনে এই ভেরিয়েবলগুলো থাক, স্টেটমেন্ট ইন্ট করব না। তো ওই ইন্ট না করে একটা কমা দিয়ে যদি আবার একটা নতুন ভেরিয়েবল ডিক্লেয়ার করেন, সেই ক্ষেত্রেই ও মাল্টিপল ভেরিয়েবল ডিক্লেয়ার হিসেবে কাজ করে। তো এই 3 নম্বর প্রাইসের একটা ভ্যালু দিচ্ছে 200। এই জায়গায় দেখেন, এই যে আমি এক লাইনে ডিক্লেয়ার করলাম নাম, তারপরে আউটপুট কার দেখতে চাইতেছি ইনার HTML এর মাধ্যমে, কার নেম কি বলবো, তাহলে দেখেন এই যে আমার আউটপুট বলবো। এই জায়গায় কি আছে, ভ্যালু ইকুয়াল টু আনডিফাইন্ড। তো ভ্যালু ইকুয়াল টু আনডিফাইন্ড কখন দিবে, এটা একটু আগেই বলছি যে আপনি কোনো একটা ভ্যালু ডিক্লেয়ার করছেন কিন্তু তার ভিতরে কোনো ভ্যালু অ্যাসাইন করেন নাই, সেই ক্ষেত্রে ডকুমেন্টের কোনো জায়গা থেকে যদি ওই ভ্যালু ভেরিয়েবলটাকে কল করা হয়, সেই ক্ষেত্রেই ও এরর মেসেজ দিবে যে ভ্যালু আনডিফাইন্ড। ওই কথাগুলাই এই জায়গায় ইংলিশে লেখা আছে, আমি যেটা এখানে জায়গা বললাম। রিডিক্লারিং জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল, আমি একটু আগে বলছি যে এই যে ভেরিয়েবল 3 ধরনের দেখাইলো, এটা নরমাল, তারপরে হচ্ছে বড়, তো এই যে দেখেন আমরা এক্সাম্পলটা আগে চাই। var equal to কার নেম কি দিলাম বলবো, এবং var equal to কার নেম আবার কি দিলাম যে খালি। তো এই জায়গায় যদি আমি এই জায়গায় কোনো ভ্যালু দেই নাই,
তো সেই ক্ষেত্রে আমার কি হবে, আমাদের আউটপুট বলবোই আসবে, কারণ ও কোনো ভ্যালু পায় নাই, তাই আগের যা ভ্যালু আছে সেটাই নিছে, কিন্তু আমাদের হিসাব মতো কি যেটার পরে যেটা থাকবে সেটা কাজ করার কথা। হ্যাঁ, ওইটাই কাজ করবে যদি আমি এই জায়গায় কোনো নতুন ভ্যালু দিয়ে দিই, কিন্তু এই জায়গায় তো আমার ভ্যালু আনডিফাইন্ড, তার মানে ও পুরান যে ভ্যালুটা পাবে সেই ভ্যালুটাই এই জায়গায় ডিসপ্লে করবে। এখন এই বলবোর জায়গায় যদি আমি এই শো আগ দিলাম, এখন যদি রান দিই তখন কি হবে দেখছেন, এখন কিন্তু আমাদের ওই থিওরি হিসাবে যে আমাদের যেটা পরে সেটাকেই প্রাধান্য দিবে, তাহলে পরের যে ভেরিয়েবলটা সেম নামে ও আমার পরেরটাতেই প্রাধান্য দিতেছে, কিন্তু শর্ত একটাই, আনডিফাইন্ড থাকতে পারবে না, যে কোনো একটা ভ্যালু ভিতরে থাকতে হবে, তাহলে ও আগের যে ভ্যালু আছে সেইটাই আউটপুট করবে। কিন্তু যদি পরে আমি ভ্যালুতে কোনো কিছু অ্যাসাইন করে দিই নতুন, সেই ক্ষেত্রে আর উপরেরটা দেখাবে না। JavaScript arithmetic. Arithmetic কি? As with algebra, you can do arithmetic with JavaScript variables using operator like সমান সমান প্লাস, এইগুলো ইউজ করে অ্যারিথমেটিক অপারেটরের কাজ করা যাবে। যেমন আমি একটা ভেরিয়েবল নিলাম এবং ওই ভেরিয়েবলের ভিতরে ভ্যালু দিলাম কি 5 যোগ 2 যোগ 3, এটা কি নাম্বার ভেরিয়েবল, তো নাম্বার ভেরিয়েবলের মাঝখানে যদি প্লাস মাইনাস এইসব সাইন থাকে সেক্ষেত্রে কি হয়, বিয়োগ। দেখেন এই জায়গায় দ্য রেজাল্ট অফ অ্যাডিং 5 plus 2 plus 3 id equal to demo দেওয়া, ইনার HTML, এই ইনার HTML এর ভিতরে কি দিছে যে x, তো x এর আমরা ভ্যালু কত পাইছি, এই জায়গায় একটা যোগ করতে বলছে, x এর ভ্যালু হইতাছে একটা ছোট্ট অ্যালজেব্রা করতে দিছে, যে 5 যোগ 2 যোগ 3 এটার যোগফলটাই হচ্ছে x এর ভ্যালু। তো এই x ইকুয়াল টু তখন যোগ করবে 5 যোগ 2 যোগ 3, সেটা অটোমেটিকই করবে জাভাস্ক্রিপ্ট দেখ করে, যে এই রেজাল্টটা হবে সেই রেজাল্টটাই আমার এই পি ট্যাগের মাধ্যমে এই জায়গায় শো করতেছে। দেখেন দ্য রেজাল্ট অফ অ্যাডিং, এই যে দ্য রেজাল্ট অফ অ্যাডিং এটা স্ট্যাটিক, আর পরের এই জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমি এটাকে কল করে ফাঁকা আছিল এই জায়গায় ভ্যালু 10 দিতেছে। এই জায়গায় লিখতেছে দেখেন ইউ ক্যান অলসো অ্যাড স্ট্রিং বাট স্ট্রিং উইল বি কনক্যাটেনেটেড, বুঝছেন, আমরা এটা সংখ্যা ছিল তাই কি করছে ও যোগ করে দিছে, আর যখন আমি স্ট্রিং দিতেছি তখন বলতেছে এটা কনক্যাট হয়ে যাবে। তো কনক্যাটটা কিভাবে হইতেছে, এই যে দেখেন সেকেন্ড ব্র্যাকেটের পরে জন, the result of adding text জন, এই যে দেখেন জন কোথায় আছে, কোটেশনের ভিতরে আছে, তার মানে এটা স্ট্রিং। এই হচ্ছে প্লাস, প্লাস মানে হচ্ছে আমি কনক্যাট করতেছি, কি কনক্যাট করতেছি দেখেন এটাও কিন্তু একটা স্ট্রিং, কিন্তু স্ট্রিং এর ভিতরে কিছু লেখা নাই, কিন্তু দেখা বোঝা যাইতেছে। আমার কার্সরটা রাখলাম আর এখানে দেখেন কিবোর্ডের অ্যারো কি দিলাম, এই যে মাঝখানে কিন্তু একটা গ্যাপ দেখা দিতেছে, তার মানে এই জায়গায় একটা স্পেস আছে, তো এই স্পেসটাও স্ট্রিং হিসাবে কাউন্ট হয়। তো ওই স্পেসের জন্য আমি স্ট্রিং নিলাম, মানে স্ট্রিং ডিক্লেয়ার করে দিলাম ওই পরিমাণ স্পেসকে। এরপরে কি হবে, আবার প্লাস করলাম মানে কনক্যাট করলাম, কি করলাম, ডো নামে একটা টেক্সট। তো সেই ক্ষেত্রে আমার আউটপুট কি আসবে, ফার্স্টে জন আসবে, জনের পরে কি আসবে, একটা স্পেস আসবে,
সেই স্পেসের পরে কি আসবে, এই ডো আসবে। দেখেন এই যে জন, তারপরে এই যে স্পেস, এরপরে এই ডো। একটু আগে যোগ করলাম সেই জায়গায় কি হইলো, আমাদের ক্যালকুলেটরের যোগ করলো, আর এইবারে যোগ করলাম এই যোগের মাধ্যমে মানে কি হইলো যে পাশাপাশি লেখা বসাইলাম জাভাস্ক্রিপ্ট দিয়ে। এরপরে আবার এক্সাম্পল দেখেন, এই জায়গায় একটা ব্যাপার আছে, এটা খেয়াল করতে হবে। যখন এই জায়গায় এইভাবেই বুঝাই, দেখেন এটাও সংখ্যা, এটাও সংখ্যা, এটাও সংখ্যা, কিন্তু সংখ্যাটা কিন্তু চেঞ্জ করে দিছে, দেখছেন দুইটা ডাবল কোটেশন দিছে। তো ডাবল কোটেশনের ভিতরে যদি কোনো সংখ্যা দিই সেটাও কি হবে, স্ট্রিং হিসেবে কাউন্ট হবে। তো এই যে এক্স এর ভ্যালু কত, এই যে এক্স ইকুয়াল টু কোটেশন 5, তার মানে এটা স্ট্রিং 5, এটার নম্বর, এটা নম্বর। তো প্রথমেই যদি আমাদের কোটেশন থাকে সেই ক্ষেত্রে এটা আর টোটালি যোগ করবে না। যদি এটাকে আমরা স্ট্রিং ধরতাম, হিসাব মতো কি ছিল যে 2 আর 3 5, তাইলে 5 কনকেট 5, এই জায়গায় 55 হওয়ার কথা ছিল, কিন্তু হয় নাই। কারণ কি, কারণ আমাদের যে সংখ্যাটা ছিল সেটা স্ট্রিং আকারে একেবারে প্রথমেই আছে। তো এই 5 যদি এটা লাস্টে দেই তখন কি আউটপুট হয়, আমরা ট্রাই করি। এই জায়গায় এই 5, এখন রান দিয়ে কি হয় দেখছেন, এখন কেন 55 হইল, সেমই তো জিনিস। এই জায়গায় তো 235 হওয়ার কথা ছিল, কিন্তু হয় নাই। কারণ এবার আমার এই কোটেশনের যে মানে স্ট্রিংটা সেটা সবার লাস্টে, তো সবার লাস্টে যদি থাকে আর ফার্স্টে যদি দুইটা নাম্বার থাকে এবং মাঝখানে যদি কোনো অপারেটর থাকে, সেই ক্ষেত্রে এটা ক্যালকুলেশন হয়ে যাবে, মানে যোগ বিয়োগ যাই দিব, বিয়োগ থাকলে বিয়োগ হইতো, গুণ থাকলে গুণ হইতো, ভাগ থাকলে ভাগ হইতো। তো এটা যেহেতু ফার্স্টে আমার স্ট্রিং নাই, সেই ক্ষেত্রে ও এটাকে নাম্বার কাউন্ট করছে, নাম্বার কাউন্ট করে 2 আর 3 যোগ করছে আগে 5, 5 এর পরে গিয়ে দেখলো কি প্লাস, প্লাস এর পরে কি পাইলো, একটা স্ট্রিং পাইল। তখন ও কনকেট হয়ে গেছে, কারণ স্ট্রিং, স্ট্রিং তো হিসাব করতে পারে না। তো তখন এই নাম্বার প্লাস স্ট্রিং কনকেট হয়ে এরকম আউটপুট দিয়েছে যে 3 আর 2 এর 5, এই 5 হচ্ছে এটা, আর এই স্ট্রিং এর 5 হচ্ছে এই লাস্টের 5। তো এইটাতে অনেকে কনফিউজ হয়ে যায় নতুন যারা থাকে। এই যে এটা আমি যেটা দেখালাম সেটা নিচে দেওয়া আছে, এই জায়গায় ওই 55 আসছে। বার ডলার ইকুয়াল টু 2, বার ডলার মাই মানি 5, তো ডলার প্লাস ডলার মাই মানি, এই যে ইনার এইচটিএমএল এ ডিরেক্ট যোগ করে দেখাইছে, তাহলে কত, 2 আর 5 7। একটু আগে যে আমরা বলছি ডলার দিয়েও ভেরিয়েবল ডিক্লেয়ার করা যায়, তো এই উদাহরণটা ওই জন্যই যে ডলার দিয়েও, শুধু ডলার নামেও ভেরিয়েবল রাখা যায়। দেখছেন ডলারের পরে যে টেক্সট থাকতে হবে এমন কোনো কথা নাই, ওই ডলারটাও একটা ভেরিয়েবল হিসেবে কাউন্ট হয়। যে কি আছে জাভাস্ক্রিপ্ট, সেই জায়গায় কিছু লেখা মনে আছে।
Using the dollar sign is not very common in JavaScript, but professional programmers often use it as an alias for the main function in a JavaScript library. In the JavaScript library, jQuery for instance, the main function. আচ্ছা, এই ডলার ইউজ করাটা হচ্ছে আমাদের ভালো প্র্যাকটিস না, কারণ jQuery তে যখন যাব তখন কিন্তু আমাদের কোডের মানে কি বলে অনেক জায়গায় শুরু করতে গেলে এই ডলার সাইন দিয়ে শুরু করতে হয়, মানে ওইটা একটা jQuery এর বিল্ট ইন সিনট্যাক্স। এই যে দেখেন, এই jQuery তে ডলার পি এর মানে কি এটা সম্পর্কে জাস্ট একটু বলে দিচ্ছে, যে এরকম করে যদি আমরা কোনো ডলার লিখি এবং কোটেশনের ভিতরে পি দেই, সেই ক্ষেত্রে এই সিলেক্ট অল পি এলিমেন্টস বোঝায়। এই এতটুকু লেখা jQuery কোড তখন কি বুঝবে যে আমাকে কল করছে, কি কল করছে, যতগুলা পি ট্যাগ আছে সেই সবগুলা পি ট্যাগকে সিলেক্ট করার জন্য কল করছে। তো ওই কথাটা এই জায়গায় বলছে যে ডলার সাইন দিয়ে সবসময় আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করব না, যখন কোনো এলিয়াস টাইপের কিছু করতে যাব সেই ক্ষেত্রে ওইটা ডিক্লেয়ার করবে। এলিয়াস কি জিনিস? এই একটা ভেরিয়েবলের নাম এটাকে আমি অন্য নামে পড়াইতে চাইতেছি, সেই ক্ষেত্রে ওই এলিয়াস ইউজ হয়। ওইটার ইউজ আপনারা এসে গেলে দেখা যাবে, যখন পিএইচপি তে যাব, মাইস্কুয়েল এ যাব, তখন আমরা লুপ চালাবো, সেই লুপগুলা চালাইতে গেলে তখন ওই এলিয়াস ইউজ করা হয়, ওইটা তখন ক্লিয়ার হবে। এখন জাস্ট এমনি ধারণা নিয়ে রাখেন। আর ডলার দিয়ে আমরা কখনো এরকম রেগুলার ভাবে ভেরিয়েবল ইউজ করবো না, দেখতেও বাজে দেখা যায়। তারপর জাভাস্ক্রিপ্টে আন্ডারস্কোরের ব্যবহার দেখাইছে, যে কিভাবে আন্ডারস্কোর দিয়ে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়। কারণ ডলার আর আন্ডারস্কোর তো বলছি একটু আগে রুলের ভিতরেই আছে, যে আমরা যা লিখবো টেক্সট, ওই টেক্সটের আগে চাইলে ডলার অথবা আন্ডারস্কোর সাইন দিয়েও ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি। ওইটারই উদাহরণ এই জায়গায় আছে, এই যে x = 2, এরপরে এই যে দেখেন বার দিয়ে আন্ডারস্কোর, তারপরে সংখ্যা দিছে, তার মানে 100, এটাও ভেরিয়েবল হিসেবে কাউন্ট হয়েছে। এই x + 100 যোগ করে দিছে 7, এই 7 হচ্ছে আউটপুট। এরপরে কিছু এক্সারসাইজ দিছে, যদি করেন যে জায়গায় কিভাবে একটা ভেরিয়েবল কল করতে হয়, যেমন এই কার নেম এই জায়গায় দিই, এই গল্পটা এই জায়গায় দিই, তাহলে আমাদের অ্যান্সার সঠিক হবে। এটা জাস্ট এক্সারসাইজের জন্য, যে এতক্ষণ পড়লেন পড়া কি বুঝতে পারছেন। তো এই ছিল মোটামুটি ভেরিয়েবল নিয়ে আলোচনা। তারপরে আসি অপারেটর। এত দীর্ঘ গতকালকের ক্লাস এবং এই পর্যন্ত ভেরিয়েবল পর্যন্ত অপারেটর সম্পর্কে অনেকবার আলোচনায় আসছে, তো আমাদের মনে হয় অপারেটর কি জিনিস এটা এতক্ষণে বোঝা হয়ে গেছে। এই জাভাস্ক্রিপ্ট অপারেটর যে অ্যাসাইন ভ্যালুস টু ভেরিয়েবল এন্ড অ্যাড দেম টুগেদার, কিসের মাধ্যমে? সমান সমানের মাধ্যমে। ওইটা এই জায়গায় বলা হয়েছে যে দ্য অ্যাসাইনমেন্ট অপারেটর হচ্ছে সমান সমান। এটা আমরা অলরেডি জানা গেছি। তো আমরা নিচে যাই, এই অ্যাসাইনমেন্টেরই আবার একটু ডিটেলস ভাবে দেখাইতেছে আলাদা আলাদা, যে বার এক্স অ্যাসাইনমেন্ট 10, মানে এক্স এর ভ্যালু 10। তারপরে কি বলছে? দা এডিশন অপারেটর। এডিশন অপারেটর বলতে তো আমরা বুঝি যে যোগ, অ্যাড মানে যোগ। তো এডিশন অপারেটরের কাজ হচ্ছে ও একটার সাথে একটা যোগ করবে। এই যে এডিশন অপারেটর প্লাস সাইন অ্যাডস নাম্বার, এই যে বার x = 5, y = 2, তারপরে x + y, এই দুইটার যে যোগ করতেছি, এই ক্ষেত্রে এই প্লাসটা হচ্ছে এডিশন অপারেটর। তো আমরা এটা রুলও এতক্ষণে মানে জেনে গেছি, যে আমাদের দুইটা নাম্বার যদি থাকে, তার মাঝখানে যদি অ্যাডিশন অপারেটর থাকে, সেই ক্ষেত্রে এটা ও যোগ করে ফেলে, মানে 5 আর 2 7, 6 আর 2 8, 8 2 10, এই টাইপের যোগ। তারপরে মাল্টিপ্লিকেশন মানে গুণ। গুণের জন্য আমরা স্টার সাইন ইউজ করব। আমাদের ওই পিসি যারা ইউজ করি তারা ওই কিবোর্ডে দেখাই যায় যে বাম পাশে ক্যালকুলেটরের সুইচ দেওয়া থাকে, মানে নিউমেরিক কি, ওইখানে
স্টার চিহ্ন আছে ওই স্টার চিহ্নটা মাল্টিপ্লিকেশন অপারেটর হিসেবে কাজ করে। যাদের নিউমেরিক কি নাই তারা ওই কিবোর্ডের কি বলে যে 8 শিফট 8 দিলেও ওই স্টার পাওয়া যায়। এই জায়গায় একটা গুণ করে দেখাইছে যে 5 দুগুণে কত হবে 10, এই যে 10 এই পিআইডির ভিতরে দেখাইছে। এই জায়গায় ডাব্লিউ স্কুলে সবগুলোর উদাহরণই কিন্তু ইনার এইচটিএমএল দিয়ে দেখাইছে। আমরা যদি চাই যে অন্যভাবে দেখব, দেখি এটা পারা যায় কিনা, এটা কমেন্ট করলাম। ডকুমেন্ট ডট রাইট, আমরা কিসের ভ্যালু দেখবো, জেড। এই যে দেখা যাইতেছে ডকুমেন্ট ডট রাইট দিয়েও আমরা আউটপুট দেখতে পারি। আর আমরা গতকালকে পড়ছি যে ডকুমেন্ট ডট রাইট হচ্ছে টেস্টিং পারপাস ইউজ হয়। এরকম আমাদের যদি কোনো আউটপুট দেখার ইচ্ছা হয় সেই ক্ষেত্রে আমরা এরকম ডকুমেন্ট ডট রাইট দিয়ে এমনি একটা লাইন চেক করে দেখব। আমরা একটা লিখতেছি টোটাল ভ্যালু অফ জেড, এই দিয়ে এই জায়গায় কি করতে হবে, এখন কনক্যাট করতে হবে, না হলে এটার পরে এই ভ্যালুটা আসবে না। তো এখন রান দিই, বুঝছেন, টোটাল ভ্যালু অফ জেড, আমরা এই যে এটাও দিলাম, এটাও আসছে, এটার পরে দেখেন এই জায়গায় একটা স্পেস দিছি, সেই স্পেসটা ওই জায়গায় আসছে, তারপরে কি বসছে, এই জেড এর ভ্যালু, টোটাল ভ্যালু অফ জেড। তো সেই ক্ষেত্রে এটা কিন্তু আমার ডাইরেক্ট এই জায়গা থেকে বসছে, আমার এটা না থাকলেও সমস্যা নেই, যদি উঠাইয়া দিই এটার কোনো আউটপুট চেঞ্জ হবে না, কারণ আমরা ওই জায়গায় তার পাঠাই না ইনার এইচটিএমএল দিয়া, আমরা ডিরেক্ট এইখান থেকেই এই লেখাটা প্রিন্ট করছি। এখন দেখেন এরিথমেটিক অপারেটর, এতক্ষণ আমরা কি জানতাম যে শুধু প্লাস মাইনাস গুণ আর ভাগ, এখানে কিন্তু আরো কিছু আছে, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট মডুলাস, তারপরে এই যে ডাবল এক্সপোনেন্টেশন কি এক্সপোনেনশিয়েশন 2016 থেকে এটা আসছে, এটাও একটা সুন্দর জিনিস। এইটার জন্য অনেক কোড লেখা কমে গেছে গা, এই এক অপারেটর থেকে আমরা সুন্দর একটা হিসাব ক্যালকুলেট করতে পারি। তো এটা আসবে নিচে একটার পর একটা দেখাবে। দেখেন আরো কিছু অ্যাসাইনমেন্ট অপারেটর আছে, এতক্ষণ শুধু সমান সমান জানতাম অ্যাসাইনমেন্ট অপারেটর। দেখেন এই যে x ইকুয়াল টু y সমান সমান দিয়া কোন কোন টাইপের কাজ হয়, যে x ইকুয়াল টু y সেম এজ x ইকুয়াল টু y। এই যে প্লাস সমান, এইটার ভ্যালুটা কি, এই অপারেটর আমরা কিভাবে ইউজ করি, এই যে x এটা হচ্ছে একটা ভেরিয়েবল, প্লাস সমান y আমরা ডিক্লারের সময় এইভাবে ডিক্লার করব। তো ডিক্লারটা যে এইভাবে করতেছি এটার মানে কি, এই ডিক্লারেশনটার ফুল মানে হইতেছে যে x ইকুয়াল টু x প্লাস y, যে আমি এটার ভ্যালু দিলাম কত x, মানে ভেরিয়েবল x, এবং এর ভিতরে আমি x প্লাস y একটা ক্যালকুলেশন দিলাম। তো এই দুইটা ক্যালকুলেশন করে আমার ভ্যালু আবার x এ থাকতেছে। তো এই টাইপের যদি লেখা থাকে সেটাকে আমাদের এরকম, মানে এই এক্সটা আবার বারবার লেখার দরকার নাই, ওইটাকে শর্টকাটে আমরা এক্স প্লাস সমান ওয়াই দিলেই আমাদের এরকম হয়ে যাবে। আমরা এটার ইউজ পাবো সামনে, একটা দেখলেই ওটা ক্লিয়ার হয়ে যাবে। তারপরে মাইনাস সমান, এটাও এটার মতোই কাজ করবে, এক্স মাইনাস সমান ওয়াই, তাহলে এক্স ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই। তারপরে ইনটু সমান, এটাও এই সেম, জাস্ট ইনটু হবে মাঝখানে। তারপরে ভাগ সমান, এটাও এই সেম, যে এক্স ইকুয়াল টু এক্স ভাগ ওয়াই। এরপরে হচ্ছে মডিউলাস, তো মডিউলাস সম্পর্কে ওই জায়গায় আলোচনার আগে
মডিউলাসটা কি জিনিস এই জায়গায় একটু বইলা আসি। মডিউলাস মানে হচ্ছে ডিভিশন রিমাইন্ডার। তো এটাকে আমি ক্যালকুলেটর বের করে দেখাবো। যেমন মনে করেন আমাদের 9 রে 2 দিয়া ভাগ দিলে কত হয়? এমনি হবে না, নরমাল হিসাবে আসতে হবে। সাপোজ আপনারা মুখে মুখে হিসাব করি, 9 কে 2 দিয়া ভাগ দিলাম, তাহলে আমাদের ভাগফল কত? 4। 4 দুগুণে কত? 8। তো 8 হওয়ার পরে আমাদের যে ওই মানে 9 থেকে 8 বিয়োগ গেলে থাকে কত? 1। মানে ভাগশেষ কত থাকে? মডুলাসটা মানে হচ্ছে ভাগশেষ। যে আপনি একটা ভাগ করতেছেন, ওইটার যে ভাগশেষটা থাকবে সেই ভাগশেষটাকেই বলা হয় মডুলাস। আর এই মডুলাসের চিহ্ন কি? পার্সেন্টেজ। এই জিনিসটা মনে রাখবেন, কারণ জাভা স্ক্রিপ্টে অনেক সফটওয়্যার বানাইতে গেলে বা অনেক আছে যে এরকম টাইপের কাজ আসে যে এইটা থেকে এইটা ভাগ হয়ে যতটা বাকি থাকবে সেইটা একটা ভ্যালু নিয়ে আবার অন্য একটা কাজ করে। এরকম টাইপের ফাংশনও বিভিন্ন জায়গায় পাওয়া যায়। তো ওই সকল ক্ষেত্রে আমরা এই মডিউলাসটা ইউজ করব। তোমার নিচে মনে হয় এইসবের আলোচনা একটা একটা থাকার কথা, না থাকলেও সমস্যা নাই। এগুলোর এক্সারসাইজ, ছোট ছোট এক্সারসাইজ আপনাদের দিব পরে। তারপরে ইনক্রিমেন্ট, ডাবল ক্লাস মানে হচ্ছে ইনক্রিমেন্ট, মানে এক এক করে বাড়বে। বা ইনক্রিমেন্টের অ্যামাউন্ট যদি বইলা দিই যে 2, সেই ক্ষেত্রে ও যখনই নতুন কোনো ভ্যালু বা রেজাল্ট আউটপুট দিবে তখন এরকম সাইন পাইলে তখনও ওই হিসাবে বাড়তে থাকবে। যদি বইলা দিই এক এক করে বাড়বা, তো অটোমেটিক এক এক করে বাড়বে। যদি বইলা দিই 2 করে বাড়বে, সেক্ষেত্রে আউটপুটে প্রতিবারই 2 করে অটোমেটিক বাড়তে থাকবে। তো এরকম কোনো কোড লিখতে গেলে আমরা এই ইনক্রিমেন্ট দিব। তো ডিক্রিমেন্টটাও সেম, 2টা মাইনাস দিলেও যদি 1 বলি তাহলে এক এক করে কমবে, যদি 2 বলি 2 করে কমবে। তো এই ইনক্রিমেন্টের ব্যাপারগুলো ইউজ হয় যখন আমরা ফাংশন বুঝবো, ফাংশনের ভিতরে লুপ বুঝবো, তখন লুপের ইউজগুলোর ভিতরেই আমাদের এই ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের অপশন বেশি ইউজ করা হয়। এই যে অ্যারিথমেটিক অপারেটর আর ফুললি ডিসিপ্লিন জেএস অ্যারিথমেটিক চ্যাপ্টার, এই যে অ্যারিথমেটিক, এই জায়গায় গেলে আমরা এই অপারেটরগুলো ফুললি ইউজ এই জায়গায় মনে হয় এক্সাম্পল হিসেবে দেখানো আছে, কারণ আমি গতকালকে দেখি নাই ভিতরে কি কি আছে না আছে। তারপরে অ্যাসাইনমেন্ট অপারেটর সম্পর্কে তো বললাম। তো এই মডিউলাস সমান মানে হচ্ছে এক্স মডিউলাস সমান ওয়াই, ওই উপরের এইগুলার মতোই সেম, যে এক্স মডিউলাস ওয়াই, এইটার হিসাব করে যে ভ্যালুটা আসবে ওইটাই হচ্ছে এক্স এর মান। যে এক্স এর মান 5 আছে, 5 ভাগ 4, তাহলে আমাদের মডিউলাস কত? এই জায়গায় 1। তো এই এক্স এর ভ্যালু 1। এরকম টাইপের হিসাবগুলো করে এই জায়গায়। তারপরে এই যে দুইটা মাল্টিপ্লিকেশনের কাজ কি হয়, এটা আমরা পাওয়ারের কাজ করি না, যে পাওয়ার 2 টু দি পাওয়ার মানে 2 কিউব, 2 টু দি পাওয়ার 4। তো ওই রকম যদি ডিক্লারেশন করতে যাই যে 2 ডাবল মাল্টিপ্লিকেশন এই জায়গায় 4 দেই, সেই ক্ষেত্রে ও এটাকে কি কাউন্ট করবে? 2 টু দি পাওয়ার 4। তো 2 টু দি পাওয়ার 4 এর যে ভ্যালুটা আমার আসে সেই ভ্যালুটাই ও হিসাব করে দিবে অটোমেটিক। তো 2 টু দি পাওয়ার 4 এর ভ্যালু কত হয়? 16, কিউব থাকলে 8। এই জায়গায় আবার একটা অ্যাসাইনমেন্ট দেখাইছে, এই যে এটা আমরা একটু দেখি। যেমন প্রথমে এটা দেখলেই আপনাদের এইটা ক্লিয়ার হয়ে যাবে, এই যে এটার ব্যাপারটা। আর এইটা ক্লিয়ার হইলে এই বাকি এইগুলাও ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমি প্রথমে একটা ভেরিয়েবল নিলাম এক্স, এক্স এর ভ্যালু কত দিলাম? 10। তো পরের লাইনে কি লিখছি? এক্স এটা সমান 5। তার মানে কি? এক্স ইকুয়াল টু এক্স প্লাস 5।
তাহলে আমার এক্স এর ভ্যালু কত আছে 10, 10 প্লাস 5 ইকুয়াল টু কত হবে 15। এই যে আমাদের এইটা লেখার মানে কি, এইটা যে x ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। তো এই প্লাস সমান দেওয়া মানে হইতেছে এই এক্সটা এই জায়গায় আবার আসবে এবং আরেকটা প্লাস আসবে। তো ওই জায়গায় আমাদের দেওয়া আছে ওয়াই, আর এই জায়গায় ডিরেক্ট একটা ভ্যালু দেওয়া, কোনো ভেরিয়েবল দেওয়া নাই। তো ওই ওয়াই বাদ দেই, আমরা ওই ওয়াইটাকে এই 5 ধরি। তাহলে এটাকে যদি আমরা ভাঙায় লিখি তাহলে কি হবে, এরকম হবে। বাংলায় লিখলে যে x সমান সমান x প্লাস 5, মানে এই লাইনটার ফুল মিনিং হইতাছে এইটা। তো আমি যদি এই লাইনটাকে কমেন্ট করে রাখি সেই ক্ষেত্রেও আমার ভ্যালু কি আসবে, এই x এর জায়গায় আমরা উপরে ভেরিয়েবল x ডিক্লেয়ার করে রাখছি, এটার ভ্যালু 10। তাহলে এই 10 এই জায়গায় হিসাব করবে, তাহলে 10 প্লাস 5 কত হইলো 15। 5 না দিয়ে এই জায়গায় আমি 6 দিই, তাহলে কত আমার 16 হওয়ার কথা। স্পেস দিয়ে লিখি দেখতে সুন্দর লাগুক। তো আমি এই জায়গায় ডাইরেক্ট ডকুমেন্ট ডট রাইট দিয়ে টেস্ট করি। কি করব, এক্স এর মান দেখব, এই যে 16। এই জায়গায় আমি যাই ভ্যালু দেই আমার কিন্তু ওই উপরের 10 আসতেছে এই জায়গা থেকে। মানে এই লাইনটা আর এই লাইনটা সেম কথা, কিন্তু এই লাইনটার শর্ট এন্ড হচ্ছে এইটা। এইটা এই জায়গায় একটা অ্যাসাইনমেন্ট অপারেটর হিসেবে কাউন্ট হইতেছে কাজ শর্টকাটের জন্য। তো এই জিনিসটা যদি আমরা এরকম এটাকে মাইনাস বানায় দিই, তো সেই ক্ষেত্রে কি হয়, এটা মাইনাস হবে। তাহলে 10 থেকে 8, এটার ভ্যালু আসবে 2, এই যে 2। যদি এই জায়গায় গুণ বানায় দিই, মানে এটা তো কমেন্ট, আমি পুরো মানে ভাঙায় বুঝাইতেছি আপনাদের। তাহলে এই জায়গায় গুণ সমান থাকা মানে হইতেছে আমাদের লেখাটা এরকম আসার কথা। তাহলে এই 10 ইন্টু 8 তো কত হবে 80। এইটা উঠায় দিয়ে এখন আমরা ডাইরেক্ট এটা দিয়েই দেখি, এই যে 10 ইন্টু 5 তাহলে কত হবে 50। এই জায়গায় কিন্তু ওই জিনিসটা এই জায়গায় লেখা আছে যে আমরা লিখতে গেলে লেখার এক্সাম্পল হচ্ছে এটা, আর এটা সেম এজ কিসের মানে সমান, যে এই লেখাটা কিসের সমান, এই লেখাটা হচ্ছে এইরকম লেখার সমান। যে আমাদের এইরকম যদি কোনো মান থাকে, এটা কোনো কোনো সফটওয়্যারের ক্ষেত্রে বা এরকমও অনেক ক্যালকুলেশন আসে, যে আমি এক্স এর একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে রাখছি, ওই এক্স এর সাথে আমি আরো এটা যোগ করলাম, ওইটা আবার পরবর্তী একটা কাজে অ্যাড করব, যে লাস্ট যে ভ্যালুটা পাইছি সেই ভ্যালুটা নিয়ে। তো এই লাস্ট ভ্যালুটা এক্স এর সাথে ওয়াই যোগ করলাম, তো এটা যোগ করে তো আবার এক্স এ রাখলাম, এটাই তো আমার লাস্ট ভ্যালু। তো এই লাস্ট ভ্যালুটাই আবার পরবর্তীতে অন্য একটা ক্যালকুলেশনের সাথে অ্যাড হবে। তো ওই রকম টাইপের প্রোগ্রামিং করতে গেলে এই জিনিসগুলা লাগে। এরপরে আসছে ওই যে জাভাস্ক্রিপ্ট স্ট্রিং অপারেটর, এইগুলো তো আমরা ইউজ এর আগেও দেখছি, যে এটা একটা ভেরিয়েবল জন, এটা একটা ভেরিয়েবল ডো। তো এই দুইটা ভেরিয়েবলকেই আমি টেক্সট 3 এর ভিতরে কনকেট করে দিছি, যে টেক্সট 3 ইকুয়াল টু টেক্সট 1, টেক্সট 1 ভেরিয়েবল কনকেট, যেহেতু এটা আমাদের স্ট্রিং ভ্যালু, তো সেটা কনকেট হবে। এই জায়গায় আমি প্লাস মাইনাস বলতে পারবো না, কনকেট বলবো। কনকেটের পরে কি দিলাম, আমরা একটা স্পেস কনকেট করলাম। কোটেশন তো নিয়ম লেখার, তো কোটেশনের মাঝখানে আমরা যা দিব সেটাই প্রিন্ট হবে। তো কোটেশনের মাঝখানে জায়গায় দিছি কি একটা স্পেস, সেই স্পেসটা আমাদের প্রিন্ট হবে। তারপরে আবার বলছি কনকেট, যে স্পেসের পরেও আমার কিছু থাকবে, কি থাকবে, টেক্সট 2 ভেরিয়েবল থাকবে। তো টেক্সট 2 ভেরিয়েবলের যে ভ্যালু ডো এই জায়গায় হিসাব করবে, টেক্সট 1 এর ভেরিয়েবল যে ভ্যালু জন এটা এই জায়গায় হিসাব করবে। তাহলে আমাদের মূল আউটপুটটা কি হবে, জন
এই স্পেস তারপরে ডো, এই যে দেখেন মূল আউটপুট দেওয়ান স্পেস ডো। তারপরে এই জায়গায় এই যে ক্লাস সমান অ্যাসাইনমেন্টের একটু দেখাইছে, দেখেন এই যে var, এটা একটু আগে দেখাইছিল নাম্বার দিয়ে, এবার দেখাইতেছে কনকেট করে। দেখেন এই জায়গায় একটা সুন্দর ব্যাপার, text1 একটা ভেরিয়েবল নিলাম, সেই ভেরিয়েবলের ভিতরে কি লেখা আছে, হোয়াট এ ভ্যারি, তারপরে কি একটা স্পেসও কিন্তু ভেরিয়েবলের ভিতরেই রাখছি। এরপরে কি করলাম, আমি আবার একটা text1 নিলাম এবং এই যে ক্লাস এবং সমান এই অপারেটরটা দিলাম, অ্যাসাইনমেন্ট অপারেটর। এই জায়গায় আবার কি দিছি যে নাইস ডে, তার মানে আমার আগের যে ভেরিয়েবল আছে তার সাথে এটা অ্যাড হবে। কারণ আমাদের যদি এটাকে আমি মূল ফর্মে লিখি তাহলে তো এটাই হয়, text1 ইকুয়াল টু আমাদের এই প্লাস আর সমান অপারেটরের মানে কি, text1 প্লাস আমি লাস্টের এই যে যেটা দিতেছি সেটা, এটাই তো হিসাবে আসে আমাদের এই যে প্লাস আর সমানের মানে। কারণ এই জায়গায় তো সেটাই লেখা যে x প্লাস ওয়াই, এক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, এই অপারেটরটার মানে হচ্ছে x ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। তো আমরা এটাকে যদি x ধরি তাহলে এই যে x ইকুয়াল টু এক্স প্লাস, আর এই ভ্যালুটাকে যদি y ধরি তাহলে এই নাইস দিয়ে হচ্ছে y। তো আমরা ব্যাপারটা এইভাবেই কি হয়, তখন আমাদের এই প্রিন্ট করলে কি হবে, যদি text1 প্রিন্ট করি, এই text1 এর ভিতরে আমার এই জায়গা থেকে ভ্যালুটা নিয়ে আসবে হোয়াট এ ভেরি, এই জায়গায় হোয়াট এ ভেরি স্পেস কনকেট হবে কি নাইস ডে, তখন আমার মূল আউটপুটটা হবে এরকম হোয়াট এ ভেরি নাইস, এই যে হোয়াট এ ভেরির পরে স্পেস তারপরে নাইস ডে। একটারই উদাহরণ দুইভাবে দেখাইলো, যে একটা নাম্বার দিয়ে এবং একটা স্ট্রিং দিয়ে। এই যে when used on string the plus operator is called the concatenation operator. adding string and number, এটা সম্পর্কে একটু আগে আমরা বলছি যে var x equal to যখন দুইটা নাম্বার তখন এটা যোগ করে দিবে 10। তো var y equal to, দেখেন ফার্স্টে যদি কোনো স্ট্রিং থাকে এবং পরে যদি নাম্বার থাকে তখন এটা কি হবে, অ্যাড হয়ে যাবে, মানে এটার সাথে এটা বসবে স্ট্রিং, তখন এই পরেরটাও স্ট্রিং হিসাবে কাউন্ট করবে। যদি আগে কোনো স্ট্রিং থাকে তাহলে এটা কি হবে, 5 5 55 হবে, এটা যোগ করে নাই কিন্তু, কারণ এটাও স্ট্রিং হয়ে গেছে। তখন ফার্স্ট স্ট্রিং ভ্যালু থাকা মানে পুরোটাই স্ট্রিং, সোজা হিসাব, আপনারা শর্টকাটে এই হিসাব করবেন। যে এরপরে যদি আমি সেটা ট্রাই ইট ইয়োরসেলফ দিয়ে দেখতে হবে, যেমন এই জায়গায় গিয়ে যদি আবার 2 দেই, দেখি কি হয়। দেখছেন এটাও কিন্তু স্ট্রিং হয়ে গেছে, এটা কিন্তু যোগ হয় নাই, যে 5 আর 2 7 হইলো, 7 সাথে 5 কনকেট হইলো, এরকম কিন্তু হয় নাই। প্রথমটা যদি স্ট্রিং হয় তো এরপরে যতগুলা নাম্বার এই জায়গায় দেন সবগুলাই স্ট্রিং হিসাবে কাউন্ট হবে। আর এই যেমন এটা একটা স্ট্রিং, তো এটা হইছে হ্যালো 5, যে হ্যালোর পরে 5 বসে বসে। আর আমরা একটা নিজে থেকে বানাই, যেমন এটা একটা এম দিলাম ভেরিয়েবল, এবং এই জায়গায় প্রথম একটা সংখ্যা দিলাম, তারপরে আরেকটা সংখ্যা দিলাম, এরপরে আরেকটা সংখ্যা দিলাম, এবং এই জায়গায় একটা স্ট্রিং দিলাম মনে করেন 5, সেমিকোলন দিলাম, মানে স্টেটমেন্ট ক্লোজ করলাম। এখন তাহলে এই জায়গায় আমাদের ওদের মতো করে লিখতে হবে কনকেট, যে ওয়াই জেড, জেড এর পরে একটা বিআর হবে, বিআর ট্যাগ এর পরে আমার ভেরিয়েবলের নাম কি এন,
তো এইটার নিচে থেকে আমি এই জায়গায় যেটা দিছি সেটা আসবে। তো এই জায়গায় কি আউটপুট আসবে কেউ বলতে পারবেন? document.get detail x plus এখানে আসবে 10 plus যেটুকু আছে স্যার ওইটুকুর সাথে যোগ হবে 10 আর 5, তার মানে 105 যোগ হবে। হ্যাঁ ওইটাই হবে, এই যে 105। তো ব্যাপারটা কি বুঝছেন অন্যরা? কারণ এটা কিন্তু আমার ফার্স্টে কোনো স্ট্রিং নেই, ফার্স্টে নাম্বার। তো ফার্স্টে যেহেতু নাম্বার, সেই জন্য এই যতটুকু পর্যন্ত ও নাম্বার পাইছে অতটুকু পর্যন্ত ক্যালকুলেশন হয়েছে, মানে যোগ হয়েছে। যা যা আমার অপারেটর আছে সেই অপারেটর অনুযায়ী ও যোগ হয়েছে। যেমন এই জায়গায় প্লাস আছিল, সেই জন্য 5-এর পরে 3 8, 8-এর পরে আবার প্লাস পাইছে 2, তাহলে এই 2ও যোগ হয়েছে। তাহলে কত হইলো? 8 আর 2 10। 10-এর পরে কি হইলো? প্লাস পাইছে ঠিক আছে, কিন্তু এই পরে কোনো নাম্বার পায় নাই, পাইছে কি? স্ট্রিং। তো নাম্বার প্লাস স্ট্রিং যখন হবে তখন তো আর ও যোগ করতে পারবে না। তখন কি হবে? আমাদের 10 পর্যন্ত পাইছে, সেই 10 এই জায়গায় বসছে, এবং পরের এই প্লাস স্ট্রিং মানে প্লাস এবং স্ট্রিং ভ্যালু দুইটা এই জায়গায় কনকেট হয়ে গেছে 5। তো এইটাই হইতাছে এই এটার আউটপুট। তো স্ট্রিং প্লাস নাম্বার এরকম থাকলে এটা এরকম ভাবে কনকেট হবে। আর আগে যদি কোনো নাম্বার থাকে তো মানে স্ট্রিং থাকে, সেটা পুরাটাই স্ট্রিং হয়ে যাবে। এটা আপনারা শর্টকাটে মনে রাখবেন যে মানে ঘাবড়ানোর কিছু নাই। এই জায়গায় যতগুলা নাম্বারই দেখ, আপনি আবার ওইটা মনে করেন না যে 5-এর পরে এগুলা যোগ হয়ে যাবে, না। প্রথমটা স্ট্রিং ভ্যালু পাইছি মানে এই সবই স্ট্রিং। তাহলে 5 5 2 3 2 এইটা হবে অ্যান্সার। এই যে 5 5 2 3 2। এরপরে কম্পারিজন অপারেটর আছে। কম্পারিজন মানে তো বুঝাই যেতেছে কম্পেয়ার করা। তো জাভা স্ক্রিপ্টেও কোড আছে, কোডের ভিতরে কম্পেয়ারেরও ব্যাপার আছে। তো এইসব কম্পেয়ার করার ক্ষেত্রে কি হয়, যেমন এই যে ডাবল ইকুয়াল মানে হচ্ছে ইকুয়াল টু, মানে এইটা সমান এইটা। মানে যদি x সমান সমান x দিই, তার মানে এই দুইটাই হচ্ছে সমান। তিনটা সমান মানে কি? এই জায়গায় কিন্তু ডিসক্রিপশন লেখা আছে, দেখেন, ইকুয়াল ভ্যালু এন্ড ইকুয়াল টাইপ। তো আমরা যদি কোনো সময় কোনো কন্ডিশন লিখতে যাই, সেই ক্ষেত্রে যদি বলি যে x ট্রিপল মানে ট্রিপল সমান ইকুয়াল টু y, এইরকম যদি হয় তাহলে ব্যাপারটা ট্রু হবে। তো তখন কি করবে? আমার জাভা স্ক্রিপ্ট মিলাবে যে x এর মান কত আছে 5। তো এটার ডাটা টাইপ কি? ডাটা টাইপও হচ্ছে নাম্বার। তো y কি জিনিস? y ও হচ্ছে 5, y এর ডাটা টাইপ কি? নাম্বার। এরকম যদি কিছু হয় তখন ও ট্রু মিলাই দিবে। এখন যদি x ইকুয়াল টু 5 পাই এবং y ইকুয়াল টু 6 পাই এবং দুইটাই হচ্ছে নাম্বার, তাহলে কিন্তু আবার দেখেন ফার্স্টে ভ্যালুটাই কিন্তু মিললো না, কারণ x এর মান 5, y এর মান 6, সেই ক্ষেত্রে ও ফলস দিয়ে দিবে। তো ওই রকম ভাবে যদি আমি স্ট্রিক্টলি কোনো কিছু এরকম কম্পেয়ার করতে চাই, সেই ক্ষেত্রে এই অপারেটরটা ইউজ করব। তারপরে নট ইকুয়াল টু টাইপের যদি কোনো কিছু ডিক্লেয়ার করতে চাই, যদি বুঝাই আমার কোডেকে যে x নট ইকুয়াল টু y, এটা যদি ট্রু হয় তাহলে এই আউটপুট আসবে। তো ওইসব ক্ষেত্রে আমরা এরকম ভাবে নট ইকুয়াল টু ডিক্লেয়ার করব। নট ইকুয়াল টু কি লিখে দেখেন, একটা ওই যে শিফট, কিবোর্ড থেকে শিফট 1 দিলে যে বিস্ময় চিহ্ন, ওই চিহ্ন প্লাস সমান, এটা মানে হচ্ছে নট ইকুয়াল। তারপর আবার এই যে নট ইকুয়াল ভ্যালু ও নট ইকুয়াল টাইপ, এই জিনিসটা নট ভার্সন। আমরা এইভাবে লিখলে এইটার উল্টাটা কাজ করবে, যে এটা মানে হচ্ছে সমান, আমরা চেক করব সমান। আর যদি এইভাবে লিখি সেক্ষেত্রে কি চেক করবে? যে এটা নট ইকুয়াল। তারপরে গ্রেটার দেন লেস দেন, তো আমরা জানি গ্রেটার দেন লেস দেন এই যে কিবোর্ডের ওই সিম্বল, এই জায়গায়ও সেম কাহিনী। এই সিম্বল দিয়ে আমরা গ্রেটার দেন এর
ব্যাপারটা করব, যদি কোনো কোড লিখতে চাই, যদি কোনো কন্ডিশন লিখতে চাই যে এটা গ্রেটার দেন এইটা হয়, তাহলে এরকম কোড চলবে, ওই পর্যন্ত চলবে, ওইরকম টাইপের ব্যাপার। এটা দিয়ে বেশিরভাগই লুপের ক্ষেত্রে ইউজ হয়। লুপ আছে আপনাদের এই নিচের দিকে, লুপ একটা কঠিন জায়গা, এই জায়গায় গেলে অনেকের মাথা ঘুরবে, সমস্যা নাই, সবই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তারপরে যে গ্রেটার দেন অর ইকুয়াল টু, লেস দেন ইকুয়াল টু, যে আমার গ্রেটার দেন 5 যদি এইভাবে লিখি, সেক্ষেত্রেও কি হবে, এই 5টাকেও কাউন্ট করে 6 থেকে শুরু হবে, মানে কাউন্ট শুরু হবে 5 6 7 8 9 10 থেকে। আর যদি শুধু গ্রেটার দেন দেই, সেক্ষেত্রেও 5কেও নিচে ধরবে, 5-এর পর থেকে হিসাব হবে। তো ওইটা আমরা লুপে যখন যাব তখন একেবারে ফুল ক্লিয়ার হয়ে যাবে এই 4টার ব্যাপার। তারপর হচ্ছে টার্নারি অপারেটর। টার্নারি অপারেটর এটা ওই ট্রু ফলস নির্দেশ করে। এইগুলো কন্ডিশন লেখার ক্ষেত্রে যখন আমরা কন্ডিশনে যাব তখন বুঝবো। আর আমরা এই সবগুলো ব্যাপারে যা আছে এই সব ক্লিয়ার করে লাস্টে ফর্ম ভ্যালিডেশন করব দিয়ে জাভাস্ক্রিপ্ট দিয়ে। তখন দেখবেন আপনার জাভাস্ক্রিপ্টের কাজ, যে একটা ফর্মকে কিভাবে আমি আমার নিজের মতো মডিফাই করতে পারি, মানে আমি যা যা কন্ডিশন দিয়ে দিব এর বাইরে কেউ কিছু করতেই পারবে না ফর্মের ভিতরে। তো এই সকল কাজ আমরা এরকম জাভাস্ক্রিপ্ট দিয়ে করব। আগে জাভাস্ক্রিপ্ট পুরোটা শেষ হোক। তো এই গেল হচ্ছে জাভাস্ক্রিপ্টের কম্পারিজন অপারেটর। এইগুলো সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা আছে এই জায়গায়, জাস্ট এই যে দেখেন জেএস কম্পারিজন, এই জায়গায় গেলে এইগুলোর সব এক্সাম্পল দিয়ে এই জায়গায় দেখানো হবে, জাস্ট আলোচনা করে যাইতেছে। তারপরে লজিক্যাল অপারেটর, এই ডাবল এন্ড, তারপর হচ্ছে লজিক্যাল অর, লজিক্যাল নট, এটার মানে কি, এইটার মানেগুলো সব আমরা পরে পাবো। এখন শুধু জানা রাখি যে এটা লজিক্যাল এন্ড, এটা লজিক্যাল অর। এই দুইটা এন্ড এর মাধ্যমে মানে হইতাছে যে আমি যে কন্ডিশন দিব সেই কন্ডিশন সবগুলা যদি মিলে তাহলে যাবে, ট্রু হবে। আর এই লজিক্যাল অর হচ্ছে যে কোনো একটা মিললেই হবে ওইরকম। এটা বিস্তারিত আমরা পরেই যাই, ওটা এক্সাম্পল দিয়ে বুঝাতে হবে, এরকম শুধু বললে বুঝবেন না। এই যে জেএস কম্পারিজন চ্যাপ্টার, এইগুলোর ব্যাপারে জেএস কম্পারিজনের ভিতরে আছে। তারপরে জাভাস্ক্রিপ্ট টাইপ অপারেটরস, টাইপ অফ, ইনস্ট্যান্স অফ, এটা জেএস টাইপ কনভার্সন চ্যাপ্টারে আছে। আর তাহলে এই জায়গায় বিট ওয়াইজ অপারেটর আছে কিছু, যে এন্ড অর, নট, এক্সঅর, জিরো ফিল, লেফট শিফট, সাইন রাইট শিফট, সবকিছু বিট ওয়াইজ আছে, আমরা ওইভাবে গেলে দেখবো। এটা শেষ মোটামুটি। অ্যারিথমেটিক আর অ্যাসাইনমেন্ট আজকে দেখাই দিয়া তারপর শেষ করবো, কারণ এইগুলার মোটামুটি সব আপনাদের আইডিয়া হয়ে গেছে। জাস্ট এই জায়গায় এক্সাম্পল দিয়ে দেখানো আছে কিছু, এই প্রতিটার একটা এক্সাম্পল দেওয়া আছে। তো যোগ বিয়োগ গুণ ভাগ পর্যন্ত তো এক্সাম্পল আমরা পাইছি। তো জাস্ট এইটা মডিউলাসের একটা এক্সাম্পল, আর এই ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের এক্সাম্পলটা দেখলে আপনাদের অ্যারিথমেটিক সম্পর্কে আইডিয়া হয়ে যাবে। যেমন এটা প্লাস, এটা তো একটা যোগ করে দিছে, যে 100 যোগ 50, আউটপুট 150। আপনারা নর্মালি এত যদি প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করতে গেলে আপনাদের এত এইচটিএমএল লেখার দরকার নেই। আপনারা নর্মালি এরকম প্র্যাকটিস করবেন, যেমন এটা একটা ভেরিয়েবল, এটা স্ক্রিপ্টের ভিতরে ডিক্লেয়ার করেন, কাজটা কি সেটা হচ্ছে বোঝার ব্যাপার। যেমন এই একটা ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করলাম যে var x 100 প্লাস 50, তো আমি এইটাই আবার প্রিন্ট করে দেখতে দিচ্ছি। তো টেস্টিং পারপাসে আমাদের কাছে এটাই সহজ, যে ডকুমেন্ট ডট রাইট, বানান যাতে ভুল না হয়,
এবং এই হচ্ছে আমার লেখার আমরা কি দেখতে চাইতেছি বা কি প্রিন্ট করতে চাইতেছি সেই জিনিসটা আমরা এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লিখবো। তো আমরা এখন প্রিন্ট করতে চাইতেছি এই ভেরিয়েবল এক্স এর ভ্যালু। তো আমি শুধু এই জায়গায় এক্স দিয়ে দিলাম, এখন সমান দেই, সমান দিয়ে আপনি এটাই ব্রাউজারে দেখেন, এই দেখেন 150 দেখাইতেছে। তো আমি যদি এটাকে এখন মাইনাস দিই তাহলে আমার এই মাইনাস অপারেটরের কাজটাও বোঝা হয়ে যাবে। তো নরমালি আমি একটা মাইনাস দিয়ে ডাইরেক্ট আউটপুটটাকে দেখি, তারপরে অন্যভাবে উপরে দেখাইতেছি। এই যে 100 মাইনাস 50 দেখাইতেছে। তো প্রতিটা এইভাবে গুণ করে আপনি চেক করে দেখতে পারেন। 100 × 50 মানে কত, যা হয় সেটা হবে 5000, ভাগ দিলে কত, 2। এখন আমি যদি এটাকে অন্যভাবে দেখতে চাই, যেমন ধরেন এটা প্লাস এক্স ইকুয়াল টু একটু কমপ্লেক্স ভাবে দেখতেছি, বার ওয়াই ইকুয়াল টু কত দিব, ধরেন 20 প্লাস 30, এটা আমার y এর ভ্যালু। তো আমি ডকুমেন্ট ডট রাইট মানে আমি প্রিন্ট করতে চাইতেছি সাপোজ x প্লাস y। এই জায়গা থেকেও এটা দেখার কথা, দেখি আসে কিনা। কমপ্লেক্স কোডিং মানে ভালো কোডিং হয় না এটা, হ্যাঁ দেখাইছে। তো এটাকে আমরা আরেকটু সহজভাবে দেখতে পারি যে বার জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। আমরা স্টেটমেন্ট ক্লোজ করলাম। তো এই জায়গায় আমরা এক্স প্লাস ওয়াই এইভাবে না দেখে জেড এর মান দেখব। তো সেই ক্ষেত্রে কি করবে, আমার এক্স আর ওয়াই এর ভ্যালু যোগ করবে। তো এক্স কত, 100 প্লাস 50, তার মানে এই জায়গায় 150। ওয়াই কত, 20 প্লাস 30, তার মানে কত, 50। তো 150 আর 50 যোগ করলে কত হয়, 200। এই 200 এই জায়গায় দেখাবে। যদি আমরা এই জায়গায় মাইনাস দিই তাহলে কত হবে, এই জায়গায় 150 থেকে 50 বিয়োগ, অ্যান্সার হবে 100। তারপরে গুণ যদি দেই তাহলে গুণে যা আসে অনেক বড় একটা ভ্যালু আসবে, 150 × 50, তাহলে 7500। আর ভাগ দিলে হবে কত, 3 মনে হয়, 3। তো এইভাবে সহজে এরকম করে প্র্যাকটিস করে করে আপনারা এই ভ্যালুগুলো দেখবেন। এই যে অ্যাডিশন অপারেটর বিভিন্ন ভাবে দেখাইতেছে, সাবট্রাক্ট মানে বিয়োগ, এই যে বিয়োগ বিভিন্ন ভাবে দেখাইতেছে। আমি তো গুণও দেখাইলাম, এই জায়গায় ভাগও দেখাইলাম। তো রিমাইন্ডারটা দেখি, রিমাইন্ডারটা কিভাবে কাজ করে। যেমন ওদেরটাই দেখি, এক্স এর মান দিলাম 5 আর ওয়াই এর মান দিলাম 2, আর এই জায়গায় দিলাম এক্স রিমাইন্ডার ওয়াই। এই যে রিমাইন্ডার হচ্ছে পার্সেন্ট, আমরা পার্সেন্ট চিহ্ন ইউজ করলে এটা রিমাইন্ডার হিসেবে কাউন্ট হবে। তো সেই ক্ষেত্রে দেখেন এই জায়গায় ও ভাগ করবে, ওয়াই দিয়ে এক্স কে ভাগ করবে। তো ভাগ করলে কত হয়, 2 দুগুণে 4 পর্যন্ত মিলে, 5 এর ভিতরে তো 2 যায় না। তো সেই ক্ষেত্রে আমার একটা ভাগশেষ অবশ্যই থাকবে। তো 2 দুগুণে 4 হওয়ার পরে ভাগশেষ কত থাকে, 1। তো আমার অ্যান্সার হবে 1। এই দেখো, এই যে 1। যদি 3 দিতাম ওয়াই এর মান, সেক্ষেত্রে কত, 3 1 কে 3, 3 দুগুণে 6, তার মানে 5 এর বড় হয়ে যায়, বড় তো হওয়া যাবে না ভাগ করতে গেলে। 3 1 কে 3 হইলে 5 থেকে 3 বিয়োগ গেলে থাকে কত, 2। আমার অ্যান্সার হবে 2। এই যে মানে ভাগশেষ, আপনার যে ভাগশেষটা থাকবে সেইটাকেই রিমাইন্ডার বলা হয়। তারপরে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, সেই ইনক্রিমেন্টিংটা দেখি। এই যে ডাবল, দেখেন এটার একটা মজা কি, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এবং এরপরে আরেকটা স্টেটমেন্ট দিলাম এক্স ডাবল ইনক্রিমেন্ট, তারপর একটা জেড ডিক্লেয়ার করলাম, জেড এর ভ্যালু কত দিলাম, এক্স, এবং আমি দেখতে চাইতেছি জেড। আমি কোড করে বোঝাই। সাপোজ একটা বার মানে ভেরিয়েবল এক্স দিলাম 5
এবং এই জায়গায় কি বললাম, এক্স ইনক্রিমেন্ট হবে, এটা কোনো ভেরিয়েবল না, এবং স্টেটমেন্ট ক্লোজ করলাম। এরপরে আমি একটা নতুন ভেরিয়েবল নিলাম জেড, এবং জেড এর ভিতরে কি বললাম, আমি এক্স এর ভ্যালু দেখতে চাইতেছি। তো সেই ক্ষেত্রে কি হবে, এক্স ইকুয়াল টু 5, 5 এর পরে কিন্তু ইনক্রিমেন্ট দিছি, তার মানে এই 5 থেকে জেড পর্যন্ত আসার আগে মাঝখানে ও একবার ইনক্রিমেন্ট হবে, আর ডাবল প্লাস মানে হচ্ছে এক এক করে ইনক্রিমেন্ট হবে। তো আমরা যখন এই যে জেডটাকে প্রিন্ট করতেছি ডকুমেন্ট ডট রাইট, তখন আমার অ্যান্সার হবে 5, আর এক করে ইনক্রিমেন্ট হইলো, তাহলে কত, 5 আর 1 6। এক মিনিট, হ্যাঁ এই যে দেখেন x ইকুয়াল টু 5, এবং আমি এই 5 এর পরে বলছি এক ইনক্রিমেন্ট হইতে, মানে x এর পরে দুইটা প্লাস চিহ্ন দিছি, তার মানে হচ্ছে 5 এর পরে আবার x এক ইনক্রিমেন্ট হবে। তারপরে বললাম একটা নতুন ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম জেড নামে, এবং জেড এর মান কত দিলাম, x। তো আমি যদি জেড প্রিন্ট করি তাহলে এই x এর ভ্যালু দেখাবে, বা ওইটাও বাদ দিলাম, এটা নাই দিলাম বা থাকুক, আমি যদি শুধু x এর ভ্যালুটাও দেখতে চাই সেই ক্ষেত্রেও কিন্তু আমার এক ইনক্রিমেন্ট করেই দেখাবে। আমি এই জায়গায় 6 দিলাম, 6 আর 1 কত, 7, তাহলে আমার x এর ভ্যালু কত হওয়া উচিত, 7। দেখি আমাদের 7 হয় কিনা, এই যে দেখছেন 7। মানে আপনি যেটাই প্রিন্ট করেন, আপনি যদি x এর ভ্যালু দেখতে চান সেটাও 7, আবার যদি z এরটা দেখতে চান সেটাও কিন্তু 7ই আসবে, কারণ আমি এটা বলেই দিছি z সমান সমান x এর ভ্যালু, তো ওই z প্রিন্ট করলে আমার x এর ভ্যালুই প্রিন্ট হবে। এই যে 7। তো আমরা এখন ডিক্রিমেন্টটা দেখি, ডিক্রিমেন্ট এই সেম জিনিসই, এক কমায় দিবে, যে ডিক্রিমেন্টিং জাস্ট আমরা খালি সাইনটা চেঞ্জ করে দিব, যদি x এর পরে দুইটা মাইনাস দিই তাহলে কি হবে, 6 এর পরে 1 কমবে, সেই ক্ষেত্রে আমার অ্যান্সার হবে 5। থিওরি একই, x দিলাম এখানে এই জায়গায়, এই যে 5। তারপর কি আসছে, যে এক্সপোনেনশিয়েশন, এটা হচ্ছে দুইটা মাল্টিপ্লিকেশন, দুইটা মাল্টিপ্লাই অপারেটর। তো দেখেন x এর মান দিলাম 5, এবং z এর সময় z ইকুয়াল টু কি দিলাম, x ডাবল মাল্টিপ্লাই 2। তো সেই ক্ষেত্রে আমার কি আসে অ্যান্সার, আমি এরকম ভাবে লিখি x ইকুয়াল টু 5, আর z দিলাম যে x ডাবল মাল্টিপ্লিকেশন ইনটু 2। তাহলে এই 2টা কি আমার স্কয়ার হিসেবে কাজ করবে, আমি বলছি যে এটা x প্রথম যেটা দিব এবং মাল্টিপ্লায়ার পরে যেটা দিব, এই পরের ভ্যালুটা হচ্ছে এটা পাওয়ার হিসেবে কাজ করবে। তো পাওয়ারের ক্যালকুলেশন আমরা যেভাবে করি ঠিক সেইভাবে এই জায়গায় হিসাব করতে হবে। তো 5 যদি এই জায়গায় দুইবারই হয়, মানে 5 ইন্টু 5,
হিসাবটা হবে এইরকম, বা 5 স্কোয়ার, যে 5 5 25। তো এই আমি যদি জেড এর মান দেই, এই জায়গায় জেড এর মান দেখতে হবে, কারণ আমি জেড ভেরিয়েবলের ভিতরে ক্যালকুলেশন দিছি। তো আমি জেড এর এখন ভ্যালুটা দেখি জেড কত দেখায়। এই যে দেখেন 25। যদি এই জায়গায় আমি 3 দেই, তাহলে 5 হোল কিউব, 5 হোল কিউবের যে ভ্যালুটা আসবে সেটাই এই জায়গায় দেখাবে। ডকুমেন্ট ডট রাইটে এই যে 125। এই জায়গায় আমি যত বড়ই পাওয়ার দেই না কেন, এটা এই যে ও অটো ক্যালকুলেশন করে দেখাবে। ওর কাজটাই হচ্ছে আপনার পাওয়ারের কাজ, সোজা হিসাব, যে আপনি এই ভ্যালুটার একটা এই জায়গায় পাওয়ার দিতেছেন, ওই পাওয়ারটা ও যেই ভ্যালুটা দিতেছেন ওইটা পাওয়ার হিসাবে ও গুণ করে দিতেছে। যেমন এই ওয়াই ইকুয়াল টু আমি এই জায়গায় একটা ভ্যালু দিই 2, আর এই জায়গায় দিই বার জেড ইকুয়াল টু এক্স ডাবল মাল্টিপ্লাই ওয়াই। তারপর আমাদের স্টেটমেন্ট ক্লোজ, ডকুমেন্ট ডট রাইট জেড দিলে কত হবে 25, 25। এরপর এই জায়গায় আরো একটু কমপ্লেক্স ভাবে যদি করে, এই যে এই জিনিসটা আমরা এটার মাধ্যমে করে ফেলছি। তো দেখেন এক্স, এটার নাম কি, এটা তো পড়তেও দাঁত ভেঙে যায়, এক্সপোনেনশিয়েশন produces the same result as math dot power x y। এই কাজটা আমরা এই ফাংশনের মাধ্যমে করতে পারি। তো ফাংশন ইউজের চেয়ে আমাদের এইটা ইউজ করে তো সহজভাবে হয়ে গেল। যেমন এই যে দেখেন এটা দিয়েও করা যায়, এই জায়গায় সেটার উদাহরণ আছে যে x equal to 5 আর z equal to math power, এটা একটা ফাংশন বিল্ট ইন, যেভাবে আছে সেভাবেই আপনার লিখতে হবে। তো x মানে হচ্ছে x এর ভ্যালু এই জায়গায় 5 নিয়ে আসবে, এবং এই জায়গায় যেটা দিব ওইটাই পাওয়ার হিসাবে কাজ করবে, যে p o w মানে পাওয়ার। তো এই জায়গায় যদি 3 দেই তাহলে পাওয়ার 3 হয়ে যাবে। তো 2 দেওয়া আছে মানে হচ্ছে 5 5 25, ওই সেম রেজাল্টটাই এই জায়গায় দিবে। এই যে ম্যাথ পাওয়ারের মান হচ্ছে 25, এটাই এই জায়গায় বোঝানো আছে যে এই ম্যাথ পাওয়ার আর এইভাবে লেখা মানে হচ্ছে সেম। এরপরে অপারেটর প্রিসিডেন্স, যেমন এক্সাম্পল এই জায়গায় একটা ভেরিয়েবল একটু কমপ্লেক্স যোগ বিয়োগ, যে 100 ইন্টু 50, 100 প্লাস 50 ইন্টু 3। তো সেই ক্ষেত্রে এই জায়গায় কি হবে, হিসাবটা কিভাবে হবে, এই জায়গায় হিসাব ওই বীজগণিতের, বীজগণিত না, সরল অঙ্কের যে বদমাসের রুলটা আছে সেই রুল হিসাবে কাজ করবে। তো সেই হিসাবে আমার গুণের কাজ আগে হবে। তাহলে 50 ইন্টু 3 কত, 150, 150 প্লাস 100 250, অ্যান্সার হবে এই যে 250। তো এই জায়গায় যদি আরো কমপ্লেক্স যোগ বিয়োগ দেন, যে এটা -20 ইন্টু অত ভাগ এত, ও মনে করেন যে এটা ক্যালকুলেশন করে ওইভাবেই দেখাবে বদমাসের রুল অনুযায়ী। এই যে জায়গায় লেখা আছে যে গুণ এবং ভাগ এইগুলার কাজ হবে আগে, তারপরে যোগ বিয়োগ। এত কিছুর দরকার নাই, আমরা নর্মাল বদমাসের যে ক্লাস 5 না 6 ওই রুল শেখানো হয়, সেই রুল ফলো করলেই ওই রুল অনুযায়ী আমরা হিসাব পেয়ে যাব। এই জায়গায় কিছু ওই যেমন ফাংশনের ভিতরে এইটা কি হিসাবে কাজ করে, এই ডট কিভাবে কাজ করে, এইগুলার ইউজ সব পরে আমরা পাবো। যেমন এই যে আই প্লাস প্লাস, আই মাইনাস মাইনাস, প্লাস প্লাস আই, এইগুলা সব আমরা লুপ যখন শিখতে যাব তখন পাবো। তারপরে লজিক্যাল নট, এইগুলাও সামনে আছে, আমরা এইগুলা আবার
একটু আগে যে অ্যাসাইনমেন্ট গুলো দেখছিলাম অপারেটর, সেই অপারেটর এই জায়গায় আরো কিছু অপারেটর দেখাইতেছে। এত কমপ্লেক্স হিসাব তো হয়ই না, তাও ওই জায়গায় দেওয়া আছে। যেমন এটা নর্মাল অ্যাসাইনমেন্ট, তারপরে অ্যাসাইনমেন্ট অপারেটর অ্যাড ভ্যালু, এটাও আমরা দেখছি যে এটা কি হয়, এক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, ওই থিওরির হিসাব। এটা আমরা দেখি নাই, এটা একটু দেখি। যেমন এক্স ইকুয়াল টু 10, ও না এটা দেখছি, ওই প্লাস সমান আর এটা মাইনাস সমান, তার মানে হচ্ছে এক্স মাইনাস এক্স ইকুয়াল টু এক্স মাইনাস 5। তো সেই হিসাবে এটা আসছে যে 10 থেকে 5 মাইনাস এক্স এর মান 10 মাইনাস 5, এই জায়গায় 5। তো এই গুণের হিসাবটা ওই রকম, এক্স ইকুয়াল টু এক্স ইন্টু 5, তার মানে 5 দশা 50। তো মডুলাসের হিসাবটা ওইটা, প্রথমে এক্স এর মান 10 থাকবে, তো আমরা যদি এরকম করে লিখি তখন পরের যে কাজগুলো আছে সেই কাজের ভ্যালুতে এক্স এর মান মডুলাসের হিসাব করে যেটা থাকবে সেটা হবে। যেমন এই যে 5 ইন্টু 10, তার মানে 5 দুগুণে 10, এই জায়গায় ভাগশেষ কিছুই থাকবে না, 0, এই জায়গায় 0 অ্যান্সার দিছে। যদি এই জায়গায় 9 থাকতো তাহলে 4 হইতো, 11 থাকলে 1 হইতো। এই অ্যাসাইনমেন্টে আর কিছুই দেয় নাই, এইগুলা দিছে, এইগুলার এত ইউজ নাইগা, এইগুলার ইউজ খুবই কম। এর চেয়ে অন্যভাবে কোড করে ওইসব জিনিস বোঝানো হয়, দেখতেই খারাপ লাগে। এরকম এত কোড লিখলে তো তখন কোড উলট পালট লেগে যাবে। আচ্ছা তাহলে আজকে আর দেখাবো না, আজকে এই অ্যাসাইনমেন্ট পর্যন্ত থাক, কারণ ডাটা টাইপে অনেক কিছু আলোচনার বিষয় আছে, ফাংশনেও অনেক আলোচনার বিষয় আছে, অবজেক্টও অনেক আলোচনার বিষয়। তো আজকে যা দিছি এইগুলাই আপনারা প্র্যাকটিস করেন, এইগুলাই লেখা শিখেন, নিজেরা নিজেরা প্র্যাকটিস করে করে লিখে অভ্যস্ত হন যে জাভাস্ক্রিপ্ট কিভাবে লেখে। এই ভেরিয়েবল অপারেটর, এই অপারেটরের মানগুলো নিজেরা নিজেরাই ক্যালকুলেশন করে করে ছোট ছোট প্র্যাকটিস, এইগুলো প্র্যাকটিস করেন, নিজেরা নিজেরা আউটপুট আনেন, অ্যালার্ট দিয়ে আউটপুট আনেন। যেমন এই দেখেন একটা জিনিস দেখাই, আমাদের 4টা আউটপুট তো দেখছিলাম, তো আমরা অ্যালার্ট দিয়ে একটা ফাংশন আনি, যে এই জেটের মানটা আমি অ্যালার্টের মাধ্যমে দেখাইতে চাইতেছি। এই 25ই আমার দেখাবে কিন্তু অন্যভাবে। এই যে অ্যালার্ট মানেই হইতেছে এরকম একটা বক্স আসবে, এই যে 25 এই জায়গায় নাই। স্যার হ্যাঁ, ওই যে ডকুমেন্ট ডট রাইট দিয়ে যে লেখেন, আমার যদি নিচে আরেকটা থাকে ওইটা কি ইনলাইন হয়ে যায়? নিচে আর একটা কোনটা বুঝি নাই। মানে আমি ডকুমেন্ট ডট রাইট যদি আরেকটা নেই, এই আপনি এখানে জেট নিছেন না, এই যে নিছিলেন, হ্যাঁ, আমি আরেকটা নিলাম, মনে করেন বার এন নিয়ে একটা নিলাম, আমি আপনাকে দেখাই। আচ্ছা আপনি আমাকে ই করেন, মানে স্ক্রিন শেয়ার করেন, আমি স্ক্রিন শেয়ার অফ করতেছি। সরি, স্ক্রিন শেয়ার হয়েছে না? হ্যাঁ, এই যে এখানে আমি একটা নিছি, ডকুমেন্ট ডট রাইট দিয়ে জেট নিছি একটা, আরেকবার যদি নেই, এটা এক লাইন এসে পড়তেছে কেন? আমি যে আপনাকে দেখাই, যেখানে আমার আসার কথা 150 আর 25টা নিচে আসার কথা। দাঁড়ান আমি আপনার প্রেজেন্টেশন না ফুল দেখতে পারতেছি না। হ্যাঁ এবার দেখতে এখন আপনি শুধু ইটাকে বড় করা যায় না, এডিটরটা, মানে লেখাগুলো বোঝা যাইতেছে না।
আচ্ছা, দেখতেছি আমি। প্রথমে কি দিছেন, var x = 10, তারপরে দিছেন y = 50, হ্যাঁ তারপরে দিছেন var z x, ওই মাল্টিপ্লিকেশন করছেন মানে x হচ্ছে 10 আর এটার স্কয়ার মানে 100, 100 প্লাস 150। y 50, 150। তাহলে আপনার প্রথম যে আউটপুটটা আসবে সেটা আসবে 150, হ্যাঁ এটা আসছে। 150। তারপরে কি দিছেন, আবার var n, ম্যাথ পাওয়ার দিছেন 5 10, 5 আর 2 মানে 25। তো ডকুমেন্ট ডট হ্যাঁ হ্যাঁ রাইট এই n। 25 আমার আসতেছে এই যে জেটের অ্যান্সারের সাথে। হ্যাঁ, এটা তো সাথেই আসবে, কারণ আপনি তো কোনো বিয়ার ট্যাগ দেন নাই। দেখি আপনার আউটপুট দেন, আউটপুটটা দেখি। এই যে এই যে পাশেই আসতেছে না, হ্যাঁ 150 আর 25। এখন আপনি আবার কোডে যান, আমি এটা ঠিক করে দিতেছি। আপনি ওই যে ডকুমেন্ট ডট রাইট দিছেন না, জেট, হ্যাঁ ওই জেটের সাথেই আপনি একটা লেখেন, এই ডাবল কোটেশন দেন। double। এই জায়গায় না, জেটের সাথে, ব্র্যাকেটের ভিতরে, সাথেই স্পেস কাউন্ট করবেন। আচ্ছা দিছেন, দেন এখন ওই বিআর ট্যাগ লেখেন, এইভাবে না, ট্যাগ যেভাবে লেখে। হ্যাঁ, এখন দেখেন। তো স্পেসটা বাদ দিয়ে দেখি হ্যাঁ, তো স্পেসটা শো বাদ দিয়ে হচ্ছে না। দেখেন। আচ্ছা, এই জায়গায় কনকেট করতে হবে, কনকেট দেন, প্লাস দেন। এই জায়গায় না, এই কোটেশনের আগে মানে জেটের পরে স্পেসটা বাদ দিয়ে দেন। আর দিলেও সমস্যা নেই, এই জায়গায় কনকেট তো দিছেন। হ্যাঁ এই যে এখন আসছে। হ্যাঁ, এটাই তো ব্যাপার, কারণ জাভা স্ক্রিপ্ট ওকে সবকিছু বুঝায় দিতে হয়। আচ্ছা আচ্ছা, তাহলে আজকে এই জায়গায় এই পর্যন্তই থাকুক। আগামীকালকে আমরা ডাটা টাইপ থেকে শুরু করব, ডাটা টাইপ, ফাংশন, অবজেক্ট। কারণ মোটামুটি আপনাদের এই যে স্ট্রিং নাম্বার, অ্যারে থেকেই একটু কঠিন শুরু হয়ে যাবে। বুঝলে সবই সহজ, ওই না বুঝলে কঠিন আর কি। তো মোটামুটি আপনাদের পুরো জাভা স্ক্রিপ্টের ভিতরে এই যে লুপ, তারপরে সুইচ কেস, এইগুলা থাকার কথা এই জায়গায় নাই, তাও দেখাবো আমি, সমস্যা নাই। ওইসব ব্যাপারগুলাই একটু মানে কমপ্লেক্স। এই যে সুইচ, তারপরে কন্ডিশনও একটু ব্যাপার আছে। মানে সামনেই আপনি ডাইনামিক করার জন্য যেসব ব্যাপারগুলো, এগুলো সব এই এদিক থেকে শুরু, এর পরে থেকে শুরু। ওইখানে গেলে জাভাস্ক্রিপ্ট একটু ক্রিটিক্যাল মনে হবে, তো ওইটা ধৈর্য ধরে প্র্যাকটিস করবেন। একবার বুঝে গেলে তখন আর সমস্যা নেই। তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। আল্লাহ হাফেজ।